আমি মেরাজ মিয়া আপনার কাছ থেকে একটা বিষয় একটু শুনতে চাই যে আমি গতকালই সম্ভবত দেখছিলাম একটা খবর যে ভণ্ড বাবা নামে একটা টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন হিসেবে দেখাচ্ছে একজন নাহিদ ইসলাম নামের একজন। সেটি আহ, নিশ্চিত হওয়া যাচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি ডিবিসি নিউজের খবরটা বলছে এটা। এবং এটি তিনি যখন উপদেষ্টা ছিলেন তখনও তার এনআইডি 6 দিনের জন্য লক ছিল, পরে খুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে অনুসন্ধান করে দেখা যাচ্ছে এটি সেই আইডিটি, এবং সেই আইডিটির অ্যাডমিন এই নাহিদ ইসলামই, আসলে আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনার কাছে একটু এই বিষয়টা জানতে চাই। আমরা দেখছি যে আসিফ মাহমুদের পিএস, নাহিদ ইসলামের পিএস, মানে তাদের যারা আছে কর্মকর্তারা আছেন, তাদের নামেও এরকম নানান রকম অভিযোগ আছে। সম্প্রতি সাজিদ আলম বলছেন ক্লিন ইমেজের লোক দেখে ভোট দিতে। আপনারা কি আসলে কি মিন করছেন? আপনাদের দলে কি এরকম লোক খুঁজে পাওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে? আহ দেখেন, আপনাকে প্রথমত ধন্যবাদ এবং আমার সাথে আজকে সহ আলোচক যিনি আছেন এবং যারা আমাদের অডিয়েন্স আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমত কিছুক্ষণ আগে আপনি যেটি বললেন যে নাহিদ ইসলামের নামে একটি গ্রুপ, ওই ইস্যুটিতে আমরা এখনো বিস্তারিত ওইভাবে জানি না। দ্বিতীয়ত যেটি বলার চেষ্টা করেছেন সার্জিস আলমকে উদ্ধৃতি দিয়ে যে আমরা ক্লিন ইমেজের লোক খুঁজছি। প্রথমত দেখেন, এই সরকারে যেগুলো ঘটেছে আমরা দেখেছি দুইজন উপদেষ্টার পিএস কে অব্যাহতি দেওয়া হয়েছে এবং রিসেন্টলি গতকাল নাহিদ ইসলামকে নিয়ে একটা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত একটা নিউজ প্রোপাগান্ডা আকারে ছড়ানো হয়েছে। তো যে ক্ষেত্রে আমরা প্রথমেই বলে নিচ্ছি, আমরা যেমন সরকারের কি আমরা ডিফেন্ডও করছি না, আবার সাথে সরকারের অপকর্মের আমরা দায়ও আমরা নেওয়ার কথা না। তো এখন যে ইস্যুটি আসছে, দেখেন নাহিদ ইসলামের যে ব্যাপারটি আসছে, নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন তখন আসলে এই যে নগদ যে ইস্যুটি নিয়ে সামনে আসছে, এই নগদ তখন বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল। দুই রিপোর্টে যেই সময়কার কথা উল্লেখ করা হয়েছে, নাহিদ ইসলাম কিন্তু তখন আর সরকারে নাই। এখন প্রশ্ন এখন সরকারে নাই। এখন এই প্রশ্নগুলো যখন জনগণ থেকে গতকাল নিউজটা প্রপাগান্ডা আকারে ছড়ানোর পর মানুষ যখন এই প্রশ্নগুলো করা শুরু করেছে, তখন কিন্তু আপনি দেখবেন যে এই যে রিপোর্টটা মানব জমিনে ছেড়েছে, তারা কিন্তু সেটা সংশোধনী এনেছে নাহিদ ইসলামের ইস্যুটা নিয়ে। এখন প্রশ্ন দেখেন, নাহিদ ইসলাম যখন সরকারে ছিল তখন স্পষ্টতই যে নগদ এটি আসলে বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল, এটি নাহিদের মন্ত্রণালয়ের অধীনে ছিল না। তো যে কারণে আসলে এই যে রিপোর্টটা নিয়ে গতকাল আরেকটা ফ্যাক্ট চেক থেকে যেটা আমরা জানতে পেরেছি, সেটা এই যে নাহিদ ইসলামকে নিয়ে একটা বিভ্রান্তিকর যে রিপোর্ট, এই রিপোর্টটা এটা আসলে বলা হচ্ছে যে এটা এজেন্সির যে চোথা আছে তাদের যে রিপোর্ট আছে, সেই রিপোর্টটা মানব জমিনের সাংবাদিক সেটা হুবহু সেটা ছাপিয়ে দিয়েছে। এখন আমরা এই ধরনের ঘটনা আমরা কখন দেখি? আমরা দেখেছি যখন 111 ছিল, তখনও এই ধরনের গোয়েন্দা সংস্থাদের যে তৈরি করা রিপোর্ট এবং তাদের সেই চোথা, সেটা আসলে পত্রিকা এবং মিডিয়াগুলোতে সরাসরি প্রিন্ট করা হতো। এবং আমরা দেখেছি যে প্রথম আলোর মতো সাংবাদিকদের সেখানে যারা এডিটর আছে, তারাও রিসেন্টলি বলেছে যে আসলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তাদেরকে এসে বসে থাকতো এবং বলা হচ্ছে যে আপনারা এই রিপোর্ট আপনাদেরকে ছাপাতে হবে। এখন আমরা যেটি দেখছি সাম্প্রতিক এই সময়টা তো ঠিক 1/11-র মধ্যে একটি পুনরাবৃত্তি ঘটছে, যেখানে বিভিন্ন এজেন্সি সংস্থা এসে তারা রিপোর্ট তৈরি করে দিয়ে যাচ্ছে এবং সংবাদ মাধ্যমগুলো তাদের যে জার্নালিজমের যে নীতি নৈতিকতা আছে সেটিকে বাদ দিয়ে তারা আসলে সেই ধরনের এজেন্সির প্রেসক্রিপশন একদম হুবহু রিপোর্ট ছাপিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন যে এই যে নাহিদ ইসলাম এখানে যেটা বলা হচ্ছে যে নাহিদ ইসলাম এখানে 150 কোটি টাকা এরকম একটা সংখ্যা নাহিদ ইসলামের নামের পূর্বে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি যদি দেখেন এই যে নগদ যেটি, এটি যখন নাহিদ উপদেষ্টা ছিল তখন বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল। নাহিদ যখন সরকার থেকে চলে এসেছে তখন নগদ কিন্তু এটাকে যে বাংলাদেশের বর্তমানে যে তথ্য প্রযুক্তি যে মন্ত্রণালয় আছে সেটা যিনি দায়িত্বে আছেন ফয়েজ আহমেদ তাইয়েব, উনি যেটা বলেছেন যে নগদ এই পর্যন্ত নগদে আসলে নগদের যে কর্মচারী আছে তাদের বেতন ভাতা এবং নগদের যে আনুষঙ্গিক যে খরচ, সব মিলিয়ে 47 কোটি টাকা খরচ হয়েছে। দেখেন, অর্থাৎ অভিযোগটা কতটা ভিত্তিহীন, সেখানে খরচ হয়েছে 47 কোটি টাকা, কিন্তু আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেটাকে 150 একটা সংখ্যা এবং নাহিদকে টেনে এনে বসানো হয়েছে। এখন আমাদের যে প্রশ্নটা তাহলে যে আপনি কি বলছেন গোয়েন্দা সংস্থা আসলে এনসিপি নেতাদের পিছে লেগেছে? যে আমি মানে সেটি বলছি আপনাদের যে নামে এরকম এখানে চোথা আমরা কেন এক সরবরাহ এগারোর করছে? মতো আমরা একটা পুনরাবৃত্তি এখানে দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত আপনি দেখেন এখানে আসল ইস্যু কোনটা। এখানে আপনি জানেন যে এই যে বাংলাদেশ ব্যাংক যেটি আছে, এটি এই স্বৈরাচার পতনের পর আসলে এখানে বাংলাদেশ এই নগদ দিয়ে বাংলাদেশ ব্যাংক এবং তানভীর মিশুর যে গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে কিন্তু একটা ঠান্ডা লড়াই সেখানে চলছে। দ্বিতীয়ত আপনি জানেন যে এই যে নগদের যেই বিকল্প যে আরেকটা কম্পিটিটিভ যে প্রতিষ্ঠান আছে বিকাশ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু সেই বিকাশের লোকজনদেরকে নিয়ে দেখবেন যে একটা ব্যবস্থাপনা পরিষদ গঠন করেছে।
তো যেই জায়গা থেকে এখানে আরেকটি ইস্যু আছে যে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে এই নগদ নামে যে প্রতিষ্ঠানটি আছে এটি প্রাইভেটাইজেশন আকারে থাকুক, এটি বেসরকারি পর্যায়ে থাকুক। কিন্তু এটি দেখা গিয়েছে গত 9 মাস পার হয়ে যাওয়ার পরেও তারা আসলে বাংলাদেশ ব্যাংক থেকে নগদের কোনো ব্যবস্থাপনা তারা করে নাই। যখন এটি ফায়াজ আহমেদ তায়ব তিনি তার ডাক, যেহেতু নগদ একটি ডাক মন্ত্রণালয়ের অধীনে, সেটির অধীনে নিয়ে গেলেন, তখনই আমরা দেখেছি যে এই ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে। কেন? আমরা দেখতে পাচ্ছি যে আপনি জানেন যে এই যে নগদের মাধ্যমে বিগত 15 বছর হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই যে হুম। টাকা নগদের মাধ্যমে পাচার হয় এটার সাথে কিন্তু আসলে ব্যাংকের নানা কর্মকর্তারা জড়িত। এবং ফায়াজ আহমেদ তায়েব তার আজকের ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা এই রিপোর্টটি তারা মানব জমিনের মাধ্যমে এবং বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে তারা জি। এই রিপোর্টটি মিরাজ দিয়েছে। ভাইয়া, মিরাজ ভাইয়া, ধন্যবাদ এখন আপনাকে। আপনার কাছে না আবারও না, আসছি। মানে আপনি হাজার হাজার একটা কোটি মিনিট, টাকা আমি পাচারটা যেটা যেমন বলতে এখন চাচ্ছি যে অভিযোগ, এখন এইটাও আপনি বলছেন অভিযোগ। এই অভিযোগগুলাই তো আসলে ভাবমূর্তি বা ইমেজ, ক্লিন ইমেজ যেটা বলছেন, সেই ইমেজের জন্য ভালো না। আপনারা যদি ক্লিন ইমেজের মানুষ খোঁজেন, আমি একটু ডাক্তার জাহিদুর রহমানের কাছ থেকে এই প্রসঙ্গটি শুনে আরো অনেকগুলো প্রসঙ্গ আসলে আসবো, কিন্তু এই প্রসঙ্গটি একটু শুনে নিই যে ক্লিন ইমেজের মানুষ কি বা ক্লিন ইমেজের প্রার্থী কি এনসিপিতে কমছে, যেটি আসলে সার্জিস আলম ইঙ্গিত করছেন যে দল দেখে নয়, ইমেজ, ক্লিন ইমেজের প্রার্থী দেখে ভোট দিতে। ধন্যবাদ। আসলে এনসিপির আদৌ যথেষ্ট পরিমাণ ক্যান্ডিডেটই তারা পেয়েছেন কিনা সেটা প্রধান প্রশ্ন। আমি জানি না তারা দেশব্যাপী যদি ক্যান্ডিডেট দেওয়ার কথা চিন্তা করে, মানে 300 ক্যান্ডিডেট, মানে তাদের এর আশপাশেও তারা আছেন বলে আমার এখন পর্যন্ত মনে হয় না। উনি আসলে ইন্ডিকেট করেছে, আমি ধারণা করি যে তারা হয়তো প্লেন ইমেজের মানুষ পাবেন, পাবেন কিনা যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু তার বক্তব্যটা এরকম এবং মার্কা দেখে না। তার মানে ইন্ডিকেশন হচ্ছে যে দলটা এখন সবচেয়ে প্রধান শক্তি হিসেবে মাঠে আছে বিএনপি, সেটা এনসিপির কম্পিটিটর ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রেও। তো আমাদের তো একটা টেন্ডেন্সি আছে আমরা মার্কা দেখে ভোট দিই। তবে এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই, এই কথাটা অনেকের কাছে অদ্ভুত শোনাবে, বাট আমি এটা ব্যাখ্যা করব। সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন মার্কা দেখেই দিতে হবে। আই রিপিট, জাতীয় সংসদ নির্বাচন মার্কা রেখেই দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচন আসলে ব্যক্তিকে নির্বাচন করা হয় না। এমপি আসলে আমাদের দেশে লোকালি উন্নয়ন করে, রাস্তা বানিয়ে দেয়, রিলিফ দেয়, এমপির কাজ সেটা না। এমপির কাজ হচ্ছে পলিসি ঠিক করা, আইন প্রণয়ন করা, এবং এমপিদের মাধ্যমে আসলে সরকার গঠিত হয়। তাই যদি হয়ে থাকে, জনগণ আসলে কাকে রাষ্ট্রের ক্ষমতায় চায় সেই মার্কাকেই ভোট দেওয়া উচিত। আমি এনসিপির ক্ষেত্রেও বলতে চাই, এনসিপিরও যখন তারা নিবন্ধিত হবেন, তাদের মার্কা হবে, তাদেরও উচিত এই কাউন্সিলিং করা, আপনি আমার মার্কাকে ভোট দেন, আমি দেশ চালাতে চাই, সুতরাং ওটা করুন। এর মানে এই বলছি না আমি যে যেন তেন ভয়ঙ্কর মানে ডাকাত টাইপের লোকজন, মারাত্মক ক্রিমিনাল কেও ভোট দিতে হবে, কিন্তু এটা মনে রাখা দরকার, জাতীয় সংসদ নির্বাচন মূলত মার্কার নির্বাচন। সুতরাং কেউ যদি মনে করে প্রার্থী দেখে দেখে ভোট দিতে হবে, এটা একেবারে ভুল প্রপোজিশন বলে আমি মনে করি। যাই হোক, জনাব সার্জিস আলমরা এখন যেহেতু মাঠে এসছেন, তারা মাঠে নেমে কম্পিটিটরের উইকনেস এর কি জায়গা আছে তারা সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন, করবেন। এটাই পলিটিক্স, এবং এই পলিটিক্স করাই উচিত, এটা খুবই পজিটিভ। তারা চেষ্টা করছেন এখন বিএনপিতে, যেহেতু দীর্ঘকালীন দল, এর মধ্যে এদের প্রার্থীদের মধ্যে কারো কারো বিরুদ্ধে নানা ধরনের অভিযোগও আছে, এর মধ্যে করাপশন আছে, কোনো কোনো ক্ষেত্রে সন্ত্রাস জাতীয় অভিযোগ আছে। যখন এগুলো থাকে, তারা তার বিপরীতে তারা দাবি করছেন বা তারা ধারণা করছেন যে তারা ক্লিন ইমেজের প্রার্থী আনতে পারবেন। যদি আমি ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি না, কিন্তু তারা তাদের ক্যাম্পেইনের পার্ট করছেন এটা। জি, ডাক্তার জাহিদুর রহমান, একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই যে আপনি ইদানিং খুব শক্ত সমালোচনা করছেন, সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করছেন, এনসিপি নেতাদেরও টুকটাক সমালোচনা আসছে আপনার বক্তব্যের মধ্য দিয়ে, বা ভালোই সমালোচনা আসছে। সেখানে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো একদম শুরু থেকে বেশ শক্তভাবে সমর্থন দিয়েছেন। জি, তারপর কি হলো বা কখন থেকে কি হলো যে মানে আপনার মনে হলো বা আপনি আসলে একটু উল্টো বক্তব্য দিচ্ছেন? আচ্ছা, বা একটা কথা খুব জরুরি, আমি আগে কি অবস্থান নিয়েছিলাম সেটা যেটা ছিল সেটাই ধরে রাখতে হবে সেটা মোটেও না। যেমন হুম। ধরুন, একদম শুধু স্টেজের কথা যদি বলি, ইভেন প্রধান উপদেষ্টা যখন নিজকে ফ্যাসিলিটেটর বলছিলেন, আমি তখনও সেটা সমালোচনা করেছি। আমি একটা ইন্টারভিউতে তিনি বলেছেন, আমি বলেছিলাম যে এই সরকারের স্টেক আছে, এই সরকারের ম্যান্ডেট আছে, যদিও ম্যান্ডেট ফর ডুইং এভরিথিং তা মনে করি না, কিন্তু এই সরকারের ম্যান্ডেট আছে, পপুলার ম্যান্ডেট আছে। তো সরকারকে অনেক ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ হওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। আমি সমর্থন করেছি, এবং আমি এটা বিশ্বাস করতাম এই সরকার যদি ঠিকঠাক মতো তার ডে টু ডে লাইফের কাজগুলো ঠিক মতো করতে পারে, দলগুলোর মধ্যে যদি আস্থা তৈরি করতে পারে, তার হাত দিয়ে বেশ কিছু রিফর্ম তো বটেই, কতগুলো বেঞ্চমার্ক সেট হবে। যেমন এই সরকার এমন কিছু জিনিস করে যাবে, ভবিষ্যতের বাংলাদেশে আমরা তুলনা দেখাবো। ধরুন নেক্সট ইলেকশনে বিএনপি আসলো, আমি দেখাবো দেখো আগের সরকার কিন্তু এটা করেছিল, ওটা করেছিল। কিন্তু যত দিন যেতে থাকলো, আমরা দেখতে শুরু করলাম যে সরকার অত্যন্ত ডে টু ডে লাইফের জিনিস, আপনার সংস্কার, বিচার বা
পলিসি ডিসিশন, করিডোর বা আপনি চট্টগ্রাম বন্দর বিদেশিকে দেব, এসব বাদ দিয়ে কোথাও আইন শৃঙ্খলা রক্ষা, মব তৈরি হচ্ছে, 5 জন 10 জন মিলে মব তৈরি করে যে কোনো কিছু করে ফেলছে, নারীর বিরুদ্ধে সহিংসতা, ইসলামী মৌলবাদীদের মাথা চাড়া দেয়া, কোনোটার ক্ষেত্রে সরকার ডিসাইসিভ রোল প্লে করছে না, বরং অনেক ক্ষেত্রে মনে হয় যে সরকার এদিকে ছাড় দিয়ে চলতে চাইছে। আমার কাছে বিরাট তালিকা আছে, এগুলো নিয়ে দেখে আমি অনেকবার কথা বলেছি, কোথায় কোথায় কি করেছে। এটা দেখে আমার মনে হলো যে এই সরকারের মধ্যে কোনো দুরভিসন্ধি অন্তত একটা অংশের মধ্যে ঢুকেছে। পরবর্তীতে সময় যত যেতে থাকলো, সরকারের সাথে সরকারের বাইরে সরকারের কিছু মানুষজন এবং সরকারের কিছু বাইরের মানুষজন, ইনফ্লুয়েন্সার, তাদের মধ্যে এক ধরনের কথাবার্তার অ্যালাইনমেন্ট দেখে আমার মনে হলো যে এই সরকার আদতে এই সংস্কার বলি বা অন্য যা যা ইস্যু আছে এগুলো ব্যবহার করতে চাইছে। আবারও প্রমাণ দিতে পারি, দুদিন আগে দৈনিক সমকালে একটা রিপোর্ট এসছে যে ঐক্যমত্য কমিশন তাদের যেসব কাজ নিয়ে, যেসব সংস্কার নিয়ে আলাপ করবেন দলগুলোর সাথে, তার বাইরে 121টা জমা দিয়েছিলেন 2.5 মাস আগে, যে এগুলো কারোর সাথে কথা বলার দরকার নেই, এগুলো এখনই করে ফেলা যায়। কোনো উন্নতি নেই সেগুলো। তো সুতরাং আপনি যে এত সংস্কার করবেন বলছেন, আসলে করছেন না। এমনকি ঐক্যমত্য কমিশন যখন বেসিক কতগুলো সংস্কার সবাই মেনে নিয়েছে, আবার কতগুলো পলিসির জায়গাতে দ্বিমত আছে, বেসিক গুলোরও তো কাজ শুরু করা যেতে পারতো, একটারও কাজ শুরু করা হয়নি। ফলে আমরা দেখতে পাই যে এক ধরনের সমস্যা। নাম্বার 2, এখানে এনসিপির একজন আছেন, আমি হুম। এটা এখন দ্ব্যর্থহীন ভাবে বলছি, এনসিপি সরকারের দল, এনসিপি ডক্টর ইউনূসের দল। তো ডক্টর ইউনূস যখন একটা দল তৈরি করছেন, উনি দল তৈরি করলে সমস্যা ছিল না, জিয়াউর রহমান ক্ষমতায় থেকে দল তৈরি করেছে, দ্যাটস ফাইন। বাট এটা ঘোষিত হতে হবে যে এটা আমার দল, এটা একটা কিংস পার্টি। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান এরকম একটা কাজ করতে যাওয়া আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই অফেন্সিভ মনে হয়েছে, এবং তাতে আমি মনে করি আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে প্রবলেম তৈরি হচ্ছে। সে কারণে সংস্কার, বিচার এগুলো ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেক্টেড গভর্নমেন্ট আমাদের দেশে আসা উচিত বলে মনে করি। সেই জি। কারণে সরকারের আচরণ এই এবং সরকারের ইলেক্টেড নির্বাচন গভর্নমেন্টের নিয়ে বিষয়ে তো ধোঁয়াশাকে সমালোচনা অনেক করছি। প্রশ্ন আছে, অনেক আলোচনার জায়গা আছে, আসবো সেই জায়গাটায়। কিন্তু মিরাজ ভাইয়া যেই বিষয়টি বলা হচ্ছে, এবং ডক্টর জাহিদ খুব স্পষ্ট করে বলছিলেন যে তিনি দুরভিসন্ধি দেখতে পাচ্ছেন এই সংস্কার, এই বিষয়গুলোকে ব্যবহার করা হচ্ছে কিনা, এই প্রসঙ্গে আপনার কাছ থেকে শুনবো। আর এনসিপি ডক্টর ইউনূসের দল, এটি আজ থেকে না, বেশ অনেক দিন থেকে, যেদিন আসলে মনে হয় প্রথম শোনা গেল যে আপনাদেরকে ফ্যাসিলিটেট করছেন ডক্টর ইউনূস, তখন থেকে মনে হয় এই আলোচনাটা আছে। এর বাইরে আপনারা কি বের হতে পেরেছেন বলে মনে করেন, বা আপনাদের মধ্যে থেকে সেই ক্লিন ইমেজের জায়গাটাই আবার আসি, এই ইমেজটা কি আপনারা তৈরি করতে পেরেছেন এখন পর্যন্ত? আপনি মনে করেন যে এনসিপি ডক্টর ইউনূসের দল নয়? হ্যাঁ, দেখেন, এটা আমি এর আগেও আপনার সাথে যখন আরেকটা আলোচনায় ছিলাম তখন আমরা বারবার বলেছি এনসিপি আসলে সরকারের কোনো দল নয়। এবং এটা যদি কিংস পার্টি হতো তাহলে আসলে দেখেন, যেটা জিয়াউর রহমান করেছিলেন কিংস পার্টি, আজকে বিএনপি, সেটাকে তিনি রাষ্ট্রীয় সমগ্র প্রশাসন তিনি ব্যবহার করেছেন, রাষ্ট্রের যত ইনস্টিটিউশন ছিল সেটাকে তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ রাষ্ট্রীয় পদে থেকে জিয়াউর রহমান ছিলেন কিং, আর তার অধীনে তিনি প্রথমে জাগদল, তারপর বিএনপি তিনি তৈরি করেছেন। এখানে কি আজকে কি ব্যাপারটা এরকম হচ্ছে যে ইউনূস, ইউনূস সাহেব যিনি আছেন তিনি হচ্ছেন কিং, তার অধীনে থেকে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ব্যবহার করে আজকে এনসিপি তৈরি হচ্ছে, রাষ্ট্রের সমস্ত আর্থিক যেই রাষ্ট্রের কোষাগার আছে সেটা থেকে এনসিপি চলছে? এরকম কিন্তু না। আজকে যদি এনসিপি যদি সরকার দলই হতো তাহলে মানে এনসিপি ব্যবহার তো মানে না যোগসূত্র না তো পাওয়াই যায় বিরাজ মিয়া, না মানে না আপনারা এটা বললে আপনারা সরকার হচ্ছে শুনছে, অন্যরা বললে আপনারা হচ্ছে শুনছে না, আপনাদেরকে বিশেষ প্রায়োরিটি দিচ্ছে, আপনাদের রেখে না, মনের কথা বলছে। এটা হচ্ছে মানে আমি একটু যদি বলি, এটা হচ্ছে এক ধরনের এনসিপির বিরুদ্ধে এটা প্রপাগান্ডা। কারণ কিন্তু 5 এগুলো তো আগস্ট মিথ্যা। পর না, এটা তো একদম মিথ্যা। আপনারা হচ্ছে সংবাদ মাধ্যমে আছেন, আপনারা এটা প্রমাণ করুন যে এনসিপি সরকারি ভাবে থেকে কিভাবে ফেসিলিটেট হচ্ছে। ডাক্তার জাহেদ ভাই এখানে আছেন, উনি একজন নির্বাচন সংস্কার কমিশন উনি প্রধান ছিলেন। আমরা যেটা বলছি, দেখেন, আমরা যতগুলো দাবি সরকারকে জানিয়েছি সরকার কিন্তু একটাও বাস্তবায়ন করেনি। অপরদিকে দেখা যাচ্ছে সরকারের বিএনপি যেটা যেটা চাচ্ছে সরকারে ঠিক সেটাই হচ্ছে। দেখেন, আমরা বারবার, উনি নির্বাচন সংস্কার কমিশনে উনি ছিলেন, সেখানে আসলে নির্বাচন সংস্কার কমিশন থেকে স্পষ্ট বলা হয়েছিল যে মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত থাকবে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। আপনি দেখেন যে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা বলছে যে না, আমরা এই আইন সরাসরি অপোজ করি। এবং নির্বাচন সংস্কার কমিশনে ছিল যে মনোনয়নপত্র যারা নিবে তারা হচ্ছে নিজে গিয়ে সেটা নির্বাচন কমিশনে জমা দিয়ে আসতে হবে, এবং নির্বাচন কমিশনার সেটা সরাসরি অপোজ করেছে। দেখেন, তারপরে বলা হচ্ছে যে সংস্কার কমিশন থেকে বলা হচ্ছে যে ফেরারি আসামি যারা আছে তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না, নির্বাচন কমিশন সেটাও অপোজ করেছে। চতুর্থ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বর্তমানে জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে আলোচনায় আছে এবং দলগুলো
সেটা নিয়ে এক ধরনের দোটানায় আছে যে এই যে আমাদের যে 300 সংসদীয় আসন আছে, এই আসনের পুনর্বিন্যাস যেটা নির্বাচন কমিশন চাচ্ছে যে 2001 সালের যে আসন বিন্যাস সে আসনে ফিরে যেতে। অপরদিকে সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে যে আসন বিন্যাস এটা নির্বাচন কমিশন এটা করতে পারে না, এটার জন্য একটা স্বতন্ত্র আলাদা কমিশন হবে সেটা করবে। এই যে কারণে দেখেন আমরা কিন্তু বারবার বলছি যে বর্তমান যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশন আসলে একটা দলের পারপাস সার্ভ করতেছে। আপনি যদি ইশরাকের ইস্যুটা দেখেন, সেখানে কন্টেস্ট করার যথেষ্ট সুযোগ ছিল, সেটাকে আপিল করার সুযোগ ছিল, নির্বাচন কমিশন সেটা করেনি এবং নির্বাচন কমিশনের যে গোপন নথিপত্র সেটা দেখেছি যে ইশরাকের ফেসবুক পোস্টে চলে যাচ্ছে। যে কারণে আমরা বারবার বলছি যে এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং এই নির্বাচন কমিশনের মাধ্যমে আসলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। যে কারণে আমরা নির্বাচন সংস্কারের এই কমিশনের পুনর্গঠন দাবি করেছি। দ্বিতীয়ত হচ্ছে দেখেন এই বেসিক সংস্কারের কথাটা যেটা বলা হচ্ছে যে সংস্কার, আমরা কিন্তু দেখেন নির্বাচনের ইস্যুতে এটা কিন্তু ফিক্সড। আর ইউনূস সরকার তারা বলেছে নির্বাচন হচ্ছে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা করবে। এখন আপনি দেখেন যে আমরা বলছি এনসিপি থেকে যে উপদেষ্টা পরিষদ থেকে যেটা বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবে, আমরাও চাই, আমরা এটাকে সমর্থন দিচ্ছি। আমরা এটাও বলছি যে প্রয়োজনে একটা নির্দিষ্ট ডেট ফিক্স করা হোক যে এই ডেটে ইলেকশন হবে। এবং দেখেন যদি জামাত থেকে দেখেন, জামাতও কিন্তু বলার চেষ্টা করেছে যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে তারা ইলেকশন চায়। তো এই জায়গা থেকে আসলে নির্বাচন নিয়ে কিন্তু ব্যাপারটা সেটেল, উপদেষ্টা পরিষদ থেকে, জামাত থেকে, বিএনপি থেকে, আপনার ইয়া থেকে। এখানে আসলে এনসিপি যে প্রপাগান্ডাটা বারবার এনসিপির বিরুদ্ধে করা হচ্ছে, আপনি সংবাদ মাধ্যমগুলোতে আমরা ডিরেক্টলি বলছি, সেটা হচ্ছে বলা হচ্ছে যে এনসিপি আসলে নির্বাচন বিরোধী, তারা হচ্ছে সরকারের ফেসিলিটেড হয়ে তারা হচ্ছে নির্বাচনকে পিছাতে চায়। এই ধরনের কোনো বক্তব্য কিন্তু আপনি আমাদের কার্যক্রমের সাথে আপনি দেখবেন না। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি স্পষ্ট প্রেস বিজ্ঞপ্তি বলে জি দিয়েছেন মিরাজ যে ভাই, এই আপনাদের বিরুদ্ধে অভিযোগ নির্বাচন আসছে যে ডক্টর ইউনূস আপনাদের এই সরকার আপনাদের ফ্যাসিলিটেট করছে, আপনি বলছেন নির্বাচন কমিশন আসলে পক্ষপাতদুষ্ট, নির্বাচন কমিশন বিএনপিকে ফ্যাসিলিটেট করছে। আমি ডক্টর জাহিদুর রহমান রাজনৈতিক বিশ্লেষক, নিশ্চিত আপনার কাছে একটা ভালো বিশ্লেষণ শুনতে পারবো। বিশেষ করে ওই জায়গাটা একটু শুনি যে আসলে কি নির্বাচন কমিশন বিএনপিকে বা ইশরাককে ফ্যাসিলিটেট করলো সম্প্রতি ঘটনায়? আচ্ছা, আমি একটা জিনিস একটু বলি, মানে আমরা মুখে কি বলেছি, যেন মিরাজ যেটা বলছেন যে আমরা তো এটা বলেছি, মানে মুখে বলা কথা নিয়ে যদি আমরা আসলে মনে করি এটাই আলটিমেট কথা, তাহলে তো আসলে শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে বেশি বড় গণতন্ত্রী হয়ে যান। শেখ হাসিনাকে মিরাজরা অনেক ছোট, ওনারা যখন আরো অনেক ছোট ছিল, তারমিন আপনি নিজে সাক্ষী আছেন আমরা কবে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করছি। তো মুখে এটা বলেছি ডাজন্ট নেসেসারিলি মিন যে আমি আসলে এটা মিন করছি, আমি এটা করছি। কনটেক্সট কি, আমরা বলা হয় যে কোনো কিছুর ক্ষেত্রে রিডিং বিটুইন লাইন্স আছে, অনেকগুলো আচরণ আমি একদম ধরে 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 মিলিয়ে দেখাতে পারবো কিভাবে ফেভার্ড পাচ্ছে। কিংস পার্টি হওয়া মানে জিয়াউর রহমান যেভাবে করেছে ডক্টর ইউনূস সেভাবে করবেই নট নেসেসারি, অথচ প্রথম দিন থেকে তিনি সম্পূর্ণ এই গণ অভ্যুত্থানের স্পন্টেনিয়াস গণ অভ্যুত্থানের ক্রেডিট দিয়েছেন স্টুডেন্টদেরকে, মেটিকুলাসলি প্ল্যান বলেছেন, একজনকে ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলেছেন, নিয়োগকর্তা বলেছেন, কন্টিনিউ করেছেন একই কথা। তাদের মধ্য থেকে উপদেষ্টা নিয়েছেন, শুধু উপদেষ্টা না, মন্ত্রণালয়গুলোতে তাদের লোকজন অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি প্রভাব বিস্তার করেছে। সর্বশেষ মিস্টার নাহিদ ইসলামের কথা আপনি যেটা বললেন, ডক্টর ইউনূস তার অভিমান নাহিদ ইসলামকে জানান, তার 4 দিন আগে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তার সাথে দেখা করতে চেয়েও দেখা করতে পারে না, অথচ ডক্টর ইউনূসের উচিত ছিল নিজেই দেখা করা। তারপর এনসিপি কে প্রথম দিন বিএনপি যে জামাতের পাশাপাশি একক দল হিসাবে নেওয়া হয়েছে, কেন? এনসিপির সাইজ কি ওই দুটার কাছাকাছি? বিএনপি সরিয়ে রাখে জামাতের কাছাকাছি কোনোভাবে? রেজিস্ট্রেশন আছে, জামাতেরও নাই, কিন্তু আমি সাইজের কথা যদি বলি, পরের দিন যে দুটো ক্লাস্টারে দুটো গ্রুপকে নিয়ে করা হলো, এনসিপি তো ওদের একজন হতে পারতো, নেওয়া হলো না, আলাদাভাবে হলো। কিন্তু শুধু তাই না, আমি উনি প্রচুর কথা বলেছি, ফিনান্সিয়াল টাইমস কে ব্রিটেনে গিয়ে উনি এমন বক্তব্য দিয়েছেন ছাত্ররা দল করবে বলে, যেখানে তিনি অন্য দলগুলোর প্রতি যে তার চরম বিরাগ আছে সেটা দেখিয়েছেন। এবং সেখানে না, উনি জাপানে গিয়ে সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে তিনি আসলে কাদের পক্ষে আছেন, কি করতে চান, কি করবেন না করবেন। এটা নিয়ে আসলে লুকাছাপার কিছু, তো বলছে মুখে বলা দিয়ে আসলে কিছু আসে যায় না। প্রত্যেকটা দল তার মুখে এক কথা বলে, রাজনীতি এরকমই, রাজনীতিতে মুখে বলতে হয়, সেটা আমরা আহ অন্যভাবেও দেখবো না। সারা পৃথিবীতে এই রাজনীতিতে রেটরিক আছে, আমাদের এই অঞ্চলে এগুলো আরো বেশি কাজ করে। নির্বাচন কমিশনে যারা মিরাজ বলছেন, আসলে ডক্টর ইউনূসের দলও যদি হয়ে থাকে নির্বাচন কমিশন পক্ষপাত করছে, ওটা তো আসলে সরকারের সাথে না। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান। তাত্ত্বিক ভাবে বলছি, তারা যদি কোনোভাবে বিএনপি কে তাদের ভাষ্য মতো সমর্থনও করে থাকে, তাতে ডক্টর ইউনূসের এনসিপি কে সমর্থন করার কিছু আসে যায় না, কারণ দুটো ডিফারেন্ট এন্টিটি। নির্বাচন কমিশন স্বাধীন একটা সংস্থা। এখন খুবই ফানি লেগেছে কিন্তু আমার করছে নির্বাচন কি কমিশন। করছে কি না নির্বাচন না, করছে কমিশন না, কি না বিএনপিকে না সমর্থন করছে? না, আমি করছে না দেখছি। আমি কেন বলি সেটা বলছি। ধরুন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন মামলা কন্টেস্ট করে নাই। আচ্ছা, আগের বার যে মামলাটা হয়েছিল, এই মামলাটা করেছিলেন জনাব ইশরাক হোসেন, পক্ষ করেছেন তাপস এবং নির্বাচন কমিশনকে, সেটা
হাসিনার নির্বাচন কমিশন ছিল। এখন যিনি নতুন নির্বাচন কমিশন এসছে, সে মানে তাপস তার বিবাদী হিসাবে, তার এই যে নির্বাচনটা শত্রু হিসাবে আমরা এভাবে যদি বলি সরাসরি, নির্ধারণ করেছেন তাপস, এবং নির্বাচন কমিশন তার হয়ে কাজ করেছে। এখন নির্বাচন কমিশন কি ডিফেন্ড করবে যে ইশরাকের বিরুদ্ধে গিয়ে? আপনি কোনো মামলা যদি এর পরবর্তীতে রায় হলো, মানে শারমিন আপনি নিজে আইনের মানুষ, মানে ওনাদের কথা শুনে মনে হয় আপিল করা ফরজ। আপিল করা কি ফরজ কিছু? হুম। আপনি যদি কোনো রায় নিয়ে সন্তুষ্ট হন, আপনি আপিল করবেন কেন? নির্বাচন কমিশন যখন দেখলো রায় ইশরাকের পক্ষে এসছে নাকি তাপসের পক্ষে এসছে, যে তাকে আপিল করতেই হবে, রায় ইশরাকের পক্ষে এসছে, উনি যদি মনে করেন আচ্ছা ঠিক আছে, ইশরাক এই শেখ হাসিনা বিরোধী মুভমেন্টের একটা বড় শক্তি ছিলেন, নিজে মাঠে ছিলেন, টর্চার্ড হয়েছেন, লড়াই করেছেন, ঠিক আছে আমি রায়টা মেনে নিলাম, তো আপিল করেনি কেন? এটা দিয়ে বিএনপির পক্ষপাত হলো। আপিল করা মানে হচ্ছে আসলে উনি তাপসের পক্ষ হয়ে আপিল করছেন। উদ্ভট না কথাগুলো? এটার মাধ্যমে ওনারা এটা প্রমাণ করতে চান। আসলে মূলটা ব্যাপারটা কি? যেহেতু জনাব ইশরাককে তারা হতে দিতে চান না, যেহেতু বিএনপি তাদের তিনজন উপদেষ্টা, এর মধ্যে দুজন ছাত্র উপদেষ্টা আছে, তাদের পদত্যাগ চাইছে, তারা একটা পাল্টাপাল্টি কিছু করার চেষ্টা করলেন, যাতে পাল্টাপাল্টি করে অন্তত অল্টারনেটিভটা বন্ধ করে দেওয়া যায়। আপনি তিনজন উপদেষ্টারও তারা পদত্যাগ চাইলেন পাল্টা। ঘটনা এই, এর বেশি কিছু না। এটা কোনো যৌক্তিক কোনো কিছু বলে আমার কাছে মনে হয় না। আরেকটা কথা একটু বলি, খোলাখুলি, আইনের এত টিটবিটস না ভাল লাগে না শুনতে এখন, অন্তত এখনকার সময়। ডক্টর ইউনূসের প্রতিটা মামলা শেখ হাসিনার মতো করে উইথড্র করা হয়েছে। এই কথাগুলো এতদিন বলতাম না। শেখ হাসিনার পুরো সময়ের মধ্যে এক্সিকিউটিভ অর্ডারে মামলা প্রত্যাহার নিয়ে শারমিন আমরা চেঁচামেচি করি নাই? করেছি তো। ১/১১ মামলা সব উনি তাই করেছেন। ডক্টর ইউনূসের সব মামলা তো কোর্টের প্রসিডিওরে শেষ হয়, সব এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সরিয়ে নিয়েছেন, একদম শেখ হাসিনার মতো করে। কথাগুলো তো বলি নাই কখনো, কারণ ডক্টর ইউনূস আমাদেরই মানুষ, আমরা মনে করেছি আচ্ছা ঠিক আছে, এই ক্ষেত্রে অন্তত আমরা না বলি। কিন্তু ওনারা শুরু করেছেন, প্রসিডিওর দেখাচ্ছেন, প্রসেস দেখাচ্ছেন। জি। এবং ডক্টর ইউনূসের জাপানের কথা নিয়েও আপনি প্রসঙ্গ তুলছেন না, আমি একটু মিরাজ ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। আপনারা বরাবরই ডক্টর ইউনূসের মানে পাল্টাপাল্টি যে অভিযোগ, আপনারা ডক্টর ইউনূসের সব মুভগুলোকে সমর্থন করছেন, ডক্টর ইউনূস আবার পাল্টা আপনাদেরকে একরকম সমর্থন করছে, এই যে একটা অভিযোগ, এখান থেকে ডক্টর ইউনূস জাপানে গিয়ে যা বললেন, একটি দল ছাড়া বাকিরা ডিসেম্বরে নির্বাচন চায় না। তিনি তার পরবর্তীতে আমরা আসলে দেখলাম ১২ দলীয় জোট, তারা বলছে তারা চায় বাম গণতান্ত্রিক, মানে কয়েকটা দলই বলে দিল যে আমরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তাহলে আপনারা আসলে যাকে নিয়োগকর্তা হিসেবে আপনাদেরকে বলা হয় ছাত্ররা, সেখান থেকে আপনার কাছ থেকে জানতে চাই যে ডক্টর ইউনূস কি অসত্য কথা বললেন, নাকি তিনি ভ্রান্তির মধ্যে থেকে তাকে মানে ভ্রান্তির মধ্যে রাখা হয়েছে বলে তিনি এরকম বলেন? আপনাদের বিশ্লেষণ কি? না দেখেন, এখানে আসলে ডক্টর ইউনূসের যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে আমরা যেমন, আমি প্রথমেই বলেছি, আমরা যেমন এই সরকারকে ডিফেন্ডও করছি না, আবার এই সরকারের যখন প্রয়োজনে আমরা তাকে সমালোচনা করছি, ভালো কাজগুলোকে সাধুবাদ জানাচ্ছি। এখন যে ইস্যুটি আসছে, নির্বাচনের ইস্যুটি, যেহেতু ওনার পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন দিবেন, এটি বলা সত্ত্বেও অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন এটি মেনে নিয়েছে, তারপরেও দেখবেন যে এই সরকারকে এক ধরনের জিম্মি করা হয়েছে। এই সরকারকে নানা পদে পদে রাজনৈতিক দলগুলো অসহযোগিতা করছে এবং সরকারকে কোনো সংস্কার কাজই বাস্তবায়ন করতে দিচ্ছে না। এমনটি আমরা ডক্টর ইউনূসের পদত্যাগের ইস্যুটি যখন আসলো, তখন একটা প্রেস বিজ্ঞপ্তিতে আপলোড কি সংস্কার কাজ আসলে বাস্তবায়ন করতে দিচ্ছে না? বা যদি একটু জিজ্ঞাসা করি, কি সংস্কার কাজ এই 10 মাসে বাস্তবায়ন করলো? 10 মাস হতে চলেছে। এই সরকারকে আসলে দেখেন, প্রথমত আমরা যেটি বারবার বলছি, দেখেন এই যে ২০২২ সালের যে নির্বাচন কমিশন নিয়োগের যে আইনটি তৈরি হয়েছে, এটিকে দেখবেন যে তখন যুগপৎ আন্দোলনে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল, সবাই আইনটির বিরোধিতা করেছে এবং ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যেটি একটি বাকশালী আইন। আপনি যদি এখনো গুগল দেখেন, সেটি দেখতে পারবেন। এবং আজকে আপনি যদি বিএনপির ৩১ দফা দেখেন, সেই ৩১ দফার ৭ম দফাও তারা বলেছে যে নির্বাচন কমিশনের যে সংস্কার আইনটি আছে ২২ সালে, সেটি তারা পরিবর্তন করবেন। কিন্তু এখন এসে আজকের বিএনপি দেখবেন যে এটির বিরোধিতা তারা করছে। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন তাদের ১১তম দফায় যেটি আছে, এই বাংলাদেশের যে বর্তমান প্রশাসনিক যে কাঠামো, এখানে ফেসিবাদের যথেষ্ট উপাদান এখানে বিদ্যমান। এখন এই সরকারের অধীনে আপনি যদি প্রশাসনটাকে সংস্কার না করেন, আগামী নির্বাচন হওয়ার পর যেই সরকারই আসবে তারা কিন্তু আসলে খুব বেশি কাজ করতে পারবে না, কারণ প্রশাসনের প্রত্যেকটা জায়গায় এখানে দলীয়করণ হয়েছে। এখন একটা নির্বাচিত সরকার যখন আসবে, সে কিন্তু আসলে আমলাতান্ত্রিক জায়গায় সে খুব বেশি সংস্কার আনতে পারবে না, কারণ তার যেই ক্ষমতা সেটি আসলে খুব থ্রেটের মুখে পড়বে। যে কারণে আসলে এই অরাজনৈতিক সরকার তো যেটি মেরাজ ভাইয়া, আসলে 10 আমরা, মাসে যদি না পারে, সামনের 10 মাসে পারবে কিভাবে? এখন মানে পারছে না, এই সময়ের মধ্যে আপনি বলছিলেন যে করতে দেয়া হচ্ছে না, করতে পারছে না।
যে আমরা বলছি এখানে যদি সবগুলো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হতো এবং এই সরকারকে সহযোগিতা করতো, তাহলে এই প্রশাসনিক সংস্কার দেখেন আজকে এনবিআর পৃথক করা হয়েছে, সেটি নিয়ে আন্দোলন শুরু হয়েছে এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু দেখা যাচ্ছে সেটিকে আসলে ওইভাবে সাপোর্ট দিচ্ছে না যে এনবিআর যে পৃথক আছে সেটি পৃথকই থাকুক। তো এই জায়গা থেকে প্রত্যেকটি সংস্কার আপনি দেখেন, আমরা বারবার বলা হচ্ছে যে এই যে বাংলাদেশে বর্তমানে এই যে সংবিধান সংস্কার কমিশনের কথা বলা হয়েছে, এখানে বিএনপি থেকে তারা 62 জায়গায় সংবিধান সংস্কার চায়, বিএনপি তারা 31 জায়গায় চায়, জাতীয় নাগরিক পার্টি তারা প্রায় 70 জায়গায় পরিবর্তন চায়। এই সেটেল গুলো আপনি কোথায় করবেন? এটি গণপরিষদে করবেন। কিন্তু এখন দেখেন রাজনৈতিক দলগুলো থেকে এই যে বেসিক যে বিষয়গুলা, যে প্রাইম মিনিস্টারের যে ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, সেটিকে কমিয়ে আনা, প্রধানমন্ত্রীর মেয়াদ কমানো, আপনার পার্লামেন্টের যদি আপার হাউস হয় সেটা আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ হবে কিনা, তারপরে হচ্ছে আপনার হুম। প্রধানমন্ত্রীর মেয়াদ থেকে শুরু করে এই যে বেসিক যে সংস্থাগুলো, এই এই জায়গাগুলো কিন্তু বেসিক রাজনৈতিক সংস্কারগুলো দলগুলো যদি না হয় ঐক্যমত হলো না বা রাজনৈতিক দলগুলো করতে, তাহলে কি নির্বাচনটা সময় মতো হবে না, মানে না, না, নির্বাচনটা হবে না? না, নির্বাচন আপনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ফিক্সড করে এই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি এই সংস্থাগুলো করতে পারেন। এই যে গণপরিষদের কথা, তারা আজকে যেমন বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিশেষ করে বিএনপি থেকে বলা হচ্ছে যে আসলে নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংশোধন কেউ করতে পারে না। দেখেন আপনি যদি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন দেখবেন যে তিনি দুইটা সামরিক ফরমান জারি করেন, একটা হচ্ছে 1977 সালে, একটা হচ্ছে 1978 সালে। তখন ওই দুইটা ফরমানই তিনি এভাবে বলার উল্লেখ করেন যে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় পরিষদ তারা প্রথমে গণপরিষদ এবং পরে সংসদ হিসেবে কাজ করবে। আজকে কিন্তু আমরা ঠিক সেটাই বলছি, এই যে সাংবিধানিক যে ইস্যুগুলো আছে সেগুলো সেটেল হবে আসলে গণপরিষদে। প্রথমে পার্লামেন্টের যে 300 জন নির্বাচিত হয়ে আসবে, প্রথমে গণপরিষদ হিসেবে কাজ করবে, জি, পরবর্তীতে তারা সংসদ হিসেবে কাজ করবে। তো এই জায়গা থেকে সেটা আমরা বলছি স্পষ্ট যে আপনারা বেসিক গণপরিষদ সংস্কার। নির্বাচন চাইছেন, কিন্তু আমার প্রশ্নটা এখানে যে যদি এই দাবিগুলো না মানা হয়, এই সংস্কারগুলো না আসে, তাহলে কি নির্বাচনটা হবে না? কেন, মানে এই ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময়সীমাটা আবার ধরে নেওয়া হচ্ছে, এর মধ্যে হবে জুনের 30 তারিখের পরে একদিন পরেও হবে না, এই সময়ের মধ্যে আসলে এমন কি হওয়া সম্ভব যেটি এই সময়ের মধ্যে বা 10 মাস বা সামনে ডিসেম্বর পর্যন্ত হওয়া সম্ভব না? কি কাজের জন্য এই বাড়তি সময়টুকু হাতে রাখছে আমরা যেটি মনে ডক্টর করছি ইউনূস যে সরকার? এই যে ডক্টর ইউনূস যে সরকার আছে, এটি আসলে গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার, এটি কোনো তত্ত্বাবধায়ক সরকার না। এটি গণ অভ্যুত্থান 2000 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকারটি এসেছে, সেটি কেবল নির্বাচন আয়োজনের জন্য আসেনি। যদি রাজনৈতিক দলগুলো এই সংস্কারে, বেসিক সংস্কার ঐক্যমত না হয়, তাহলে আমরা মনে করছি ডক্টর ইউনূস সরকার উচিত সেটিকে আসলে গণভোটে যাওয়া, সে সরাসরি পাবলিকের কাছে চলে যাবে যে আমরা বেসিক এই সংস্কারগুলো চাই, প্রধানমন্ত্রীর মেয়াদ লিমিট করা, তার ক্ষমতা সীমিত করা, পার্লামেন্টের স্বচ্ছতা নিয়ে আসা, আমলাতান্ত্রিক সংস্কার করা, এটা গণভোট হবে, হ্যাঁ বা না ভোট। আমরা বিশ্বাস করি যে আসলে কেবল রাজনৈতিক দলগুলাকেই গুরুত্ব দিলে হবে না, এই আন্দোলন এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে না, বা এটা কোনো 1-11 সরকার না। যে কারণে আমরা বলছি গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো যদি বেসিক সংস্কারও বাধা দেয়, সেক্ষেত্রে আসলে ডক্টর ইউনূসের তার হচ্ছে গণভোটে যাওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। জি, মিরাজ ভাই ধন্যবাদ। আমি ডক্টর জাহিদুর রহমান, এই যে এনসিপির দাবিগুলো, সংস্কার হচ্ছে না, সংস্কার করতে দেওয়া হচ্ছে না, গণভোটের দাবি করছেন, এদিকে বিএনপি বলছে যে 1 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে তারা জুলাই থেকে আন্দোলনে যাবে, তাদের কর্মসূচি ঘোষণা করবে। তাহলে আসলে পরিস্থিতি কি আবার একটা এতদিন পর্যন্ত রাজপথে পাল্টাপাল্টি বা মুখোমুখি সেভাবে দেখা যায় না, বাক যুদ্ধের মধ্যে দেখা গেছে, এরকম কি পরিস্থিতির দিকে যাচ্ছে সামনে? রাজপথেও কোনো মুখোমুখি অবস্থান হতে পারে? আমি মনে করি, আমি জনাব মিরাজের দুটো জিনিস একটু অ্যাড্রেস করতে চাই। নির্বাচন কমিশন নিয়োগের যে আইন, সেটা শেখ হাসিনার সময় হয়েছিল, ওটা খারাপ আইন ছিল, সমালোচনা আছে, ফাইন। আমরা আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে একটা পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন আইন প্রপোজ করেছি। এটা বাংলাদেশের হুম। প্রথম, যেখানে আমরা নিয়োগ, তার আচরণবিধি, তার শাস্তি সবকিছু আছে। কিন্তু ওই আইনটা হলেও না, এটা এবার কার্যকর করা যেত না, কারণ ওর মধ্যে পার্লামেন্টের ইনভলভমেন্ট আছে। সুতরাং নতুন আইনে নির্বাচন কমিশন নিয়োগ করা যেত না। নাম্বার টু, মানে আমরা খুব আইনকে খুব বড় করে দেখি তো, মানে ধরুন হুম। অসাধারণ একটা আইনও যদি শেখ হাসিনার সময় থাকতো, উনি ওটা কিভাবে প্রয়োগ করতেন তার উপরে ডিপেন্ড করতেন। আরেকটা এক্সাম্পল দিই, ধরুন আরপিও, পার্লামেন্ট নির্বাচনের যে আইন, আরপিও 2008 সালে 1-11 সরকার মেজর কতগুলো পরিবর্তন করেছে, খুবই পজিটিভ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সব গ্রহণ করে নাই, অনেকগুলো বাদ দিয়েছে, কারণ তারা তো অর্ডিন্যান্স করেছিল। যখন আইনে পরিণত করছে সংসদে, অনেকগুলো বাদ দেওয়ার পরও যে আরপিওটা আছে, যেটার উপর আমরা কাজ করেছি, এটা ফার বেটার আরপিও দেন প্রিভিয়াস ওয়ান। আচ্ছা, এখন বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন 91, 96, 2001 বা 2008-এর সমালোচনা থাকলেও যদি ধরি, ওগুলো কিন্তু হয়েছিল তুলনামূলকভাবে অনেক খারাপ একটা আরপিওতে। আর শেখ হাসিনার সময়ের বাকি তিনটা নির্বাচন, 14, 18, 24, হয়েছে ফার বেটার একটা আরপিওতে। সেজন্যই বলছি, মানে এগুলো না এক ধরনের তর্কের খাতিরে তর্ক বা কুতর্ক। কারণ হচ্ছে এই যে নির্বাচন কমিশন নিয়োগটা হয়েছে, যাদেরকে যাদেরকে নেয়ার কথা, যে সার্চ কমিটি হয়েছে, এবং শেষ পর্যন্ত সরকারের ফাইনালাইজ করার পরই এটা হয়েছে,
আমি মনে করি এই নির্বাচন কমিশন জি, ওই কিন্তু এই শেখ প্রক্রিয়াটা হাসিনার নিয়েও তো আইন। অনেক প্রশ্ন ছিল। যেহেতু একটু কথা আসছে, আমি ছোট্ট করে, আপনি যেহেতু একদমই সেই ফিল্ডে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য, কমিটির সদস্য, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যখন আপনাদের কমিশনের যে প্রধান বদিউল আলম মজুমদার, তার সাথে আমার কথা বলবার সুযোগ হয়েছিল এই প্রোগ্রামের থ্রুতেই। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে যখন শেখ হাসিনার আমলে এই নির্বাচন কমিশন গঠিত হচ্ছিল, এই 10 জন সার্চ কমিটি প্রপোজ করছে, 5 জন তার মধ্যে থেকে বাছাই করা হচ্ছে, আহ, বাকি 5 জন কারা ছিলেন সেই নামটা জানতে চাইতেন বদিউল আলম মজুমদার। এবার কি আপনারা জানতে চেয়েছিলেন কারা ছিলেন তারা? কারণ আসলেই কি যারা আসলেন নির্বাচন কমিশন তারা বিএনপির লোক কিনা, যেটা এনসিপি মাঝে মাঝে অভিযোগ করে, সেটি একটু বুঝবার জন্য যে সেই কোন 10 জনের থেকে 5 জনকে বেছে নেওয়া হলো এক, এবং রাষ্ট্রপতি এই বেছে নেওয়ার কাজটি করেন বলে আমি যতটুকু মনে করতে পারি, তখন একদম স্পষ্ট আলোচনা করেছিলাম। আসলে তো রাষ্ট্রপতি সেই পাওয়ারে বর্তমান রাষ্ট্রপতি অন্তত নাই। কে আসলে এখনো বাছাই করলেন কোন না, 5 জন ইনফ্যাক্ট হবে? আগেও ছিল না চার্লি, কারণ কিন্তু আগে ফর্টি তো এইট সি। প্রধানমন্ত্রী করতেন, বোঝা হ্যাঁ যেত। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ 48 সি তাহলে এবার কি অনুযায়ী ডক্টর ইনফ্যাক্ট ইউনূস দিনের করলেন? হ্যাঁ 48 সি আর্টিকেল অনুযায়ী এটা আসলে প্রধানমন্ত্রী করতেন, এখনো প্রধান উপদেষ্টাই করেছেন ফর শিওর। সুতরাং যা যা হয়, যা যা প্রবলেম, এই দায় আসলে প্রধান উপদেষ্টা। কারণ এনসিপির যদি মনে হয় যে নির্বাচন কমিশনকে সরাতে হবে, গিয়ে যমুনা ঘেরাও করা দরকার আর কি, সেটা যদি তারা মনে করেন, কারণ এটা প্রধান উপদেষ্টাই দিন শেষে এটাকে ফাইনাল যে লিস্ট, সেটা উনি রাষ্ট্রপতিকে বলেছেন এবং রাষ্ট্রপতি এটা অ্যাগ্রি করতে বাধ্য। আমাদের এরকম কিছু আর নেই, সেটাই বলছিলাম। আমি আপনার প্রশ্নটা ভুলে গেছি, বাট সেই জায়গাটা একটু আর আসতে একটা চাই। বলছিলাম যে কোন 10 জন ছিল সেখান থেকে 5 জনকে নেওয়া হলো হ্যাঁ, এটা সেটি। হলে ভালো হতো। যেমন আমরা আমাদের আইনে এটা প্রপোজ করেছি যে এটা যদি প্রাইমারি সিলেক্টেড মানুষদের দেয়া হয়, সমাজে আলোচনা হবে, এবং তাদের আরো বেশ কিছু ডিটেইলড ইনফরমেশন যাতে পাবলিক না করলেও সেটা যাতে সরকারের কাছে যায়, আমরা এটাকে আরো বেশি ট্রান্সপারেন্ট করার চেষ্টা করেছি। কিন্তু আমি আপনাকে এটুকু কনফার্ম করে বলছি যে এগুলো করতে গেলেও আসলে চাইলে এগুলোকে ম্যানিপুলেট করা যেতে পারে, এটা যাবে না। তারা এটা করলে ভালো হতো, এটা ইনফ্যাক্ট আমরা আমাদের আইনে এই ধরনের প্রপোজ করেছি। আর যদি জি, এটা না করে থাকে, দিনের শেষে এটা সরকারের দায়। ধরুন তারা আমাদেরটা করলো না, কিন্তু আগের অর্ডিন্যান্সটা তো তারা মুহূর্তেই কারেক্ট করে আবার নতুন অর্ডিন্যান্স দিয়ে কাজটা করতে পারতো। আপনি আইসিটি অর্ডিন্যান্সে একবার হুম, সংগঠনের বিচার করা যাবে না বলে পাশ করলো, আবার ওটাকে যুক্ত করে পাশ করলো একদিনের মধ্যে, এটা তো করা যায়, তো সরকার করেনি কেন? হুম, হুম। জি, সেখানে একটা স্বচ্ছতার প্রশ্ন তোলা যায়। এখন এনসিপিও বলছে যে পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন। আমি জনাব মেরাজ আহমেদ, আপনার কাছ থেকে একটু যদি ডক্টর জাহিদকে প্রশ্ন করছিলাম, আপনার কাছেও সেই প্রশ্ন করতে চাই। এমন কি আসলে হতে পারে যে সামনে এনসিপি বিএনপি রাজপথে মুখোমুখি? ও কারণ আচ্ছা, এই যে রাজপথের, আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমাকে ওই প্রশ্নটা আপনি করেছেন, আমি জি, জবাব জি, দিন, জি। আমি এটা একটু বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ। আমাদের সর্বশেষ যে পরিস্থিতি আছে, আমি দেখি যে বিএনপির সাথে সমস্যা যেভাবে চলছিল এতদিন পর্যন্ত, মাঝে মাঝে আমরা কোনো কোনো উপদেষ্টাকে বিএনপির হুম, বিরুদ্ধে বক্তব্য দিতে দেখেছি, ইঙ্গিতে। আহ, শুধু নির্বাচনের জন্য এই সরকার গঠিত হয় নাই, আমরা তো নির্বাচিত, আমরা নির্বাচিত না কে বললো, আমাদেরকে 5 বছর চায়, বা একটি দল অধৈর্য হয়ে উঠছে, তারা এটা সেটা করবে, এসব কথাবার্তা বলে আমরা একাধিক উপদেষ্টাকে বক্তব্য দিতে শুনেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা নিজে, আপনি যেটা বলছিলেন যে উনি একটা দলের কথা বলছেন, আসলে একটা দল ডিসেম্বরে নির্বাচন চায় না। আবারও মিস্টার মিরাজ বলবেন আমাকে একটা স্টেটমেন্ট দেখান, সরি, ওই স্টেটমেন্ট দেখানোর দিয়ে সারা দুনিয়ার কোনো পলিটিক্যাল অ্যানালিসিস চলে না। কিন্তু আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা বোঝা যাবে। জনাব নাহিদ ইসলাম মার্চ মাসেই রয়টার্স এর সাথে এবং এএফপির সাথে সাক্ষাৎকারে বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে তার মনে হয় না এই বছর নির্বাচন করা যাবে। খুবই মজার ব্যাপার, ডক্টর ইউনূস যখন রিজাইন করার সিদ্ধান্ত নিচ্ছেন বলে নিউজ হয়, প্রথম আলোতে এসছে, উপদেষ্টা পরিষদের মিটিং এ ডক্টর ইউনূস বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা, যে পরিমাণ নিয়ন্ত্রণ, তিনি ভয় পান যে ব্যালট বাক্স যদি ছিনতাই টিনতাই হয় সেটা পারবে কিনা, এতে তার বদনাম হবে। মানে ওই যে এনসিপি, যে ডক্টর ইউনূসের দল, দুটো একসাথে মিলে যায়। তো একমাত্র দল যে আসলে ডিসেম্বরে নির্বাচন চায় না সেটা এনসিপি। তাদের কনটেক্সট দেখে আমরা বলতে পারবো, আবারও বলছি, তারা অন্যান্য আর যেসব দাবি জামাতে আছে। ইসলাম কি চায়? জামাতে ইসলামও তো জামাত আসলে। ইসলাম, আমি আমি ধারণা করি জামাতে ইসলাম তার নিজস্ব মন্তব্যগুলো খুবই ফ্লাকচুয়েটিং, কিন্তু আমি ধারণা করি জামাত সম্ভবত রমজানের আগে নির্বাচন হলে তারা এগ্রি করবে, ডিসেম্বর না হলে মিড অফ ফেব্রুয়ারির আগে যদি হয়, আমার মনে হয়। আর প্রচুর দল জামাতের তো আমির আছে। সম্প্রতি মনে হয় লেটেস্ট বলেছেন এপ্রিলের পরে যাওয়া না উচিত না না। না, একদিন উনি একটা হ্যাঁ একজনের মানে বক্তব্য উনি দেখছিলাম। দুটো করেছেন, উনি হ্যাঁ উনি দুটো উইন্ডো দেখিয়েছেন, একটা হলো রমজানের আগে, আরেকটা হচ্ছে রমজানের ঈদের ঠিক পর পর, এরকম আর কি। জি, আবার আজকেই মনে হয় বা গতকালই দেখলাম একটা খবর, জামাত ইসলামের একজন নায়েবে আমির বলছে জামাত নেতাদের যে বিচারিক প্রহসনের নামে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার না হবার আগেও নির্বাচন নয়, এরকম বক্তব্য আসছে। আমি মেরাজ মিয়া, আপনার কাছ থেকেও একটু ওই বিষয়টা যেটি বলছিলাম, এমনকি
উদ্বেগ উৎকণ্ঠার জায়গা আছে যে সামনে আসলে মুখোমুখি জায়গায় যাবে? এখন তো বাকযুদ্ধের মধ্যে দেখছি এনসিপি বনাম বিএনপি, এখন এমনকি ডক্টর ইউনূসের সাথে সরাসরি বাকযুদ্ধ একদম দেখাই যাচ্ছে। বিএনপির সামনে কি এরকম রাজপথেও কোনো মুখোমুখি অবস্থানে যাওয়ার ব্যাপার আছে, নাকি আপনারা কোনো ছাড় দেবার জায়গায় যেতে চাইবেন বা যাবেন? দেখেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির যেমন একটি স্বাতন্ত্রতা আছে, এনসিপির একটি স্বাতন্ত্রতা আছে, কিন্তু এনসিপি একটি গণ অভ্যুত্থানের দল হিসেবে তাদের সাথে এই যে 2024-এর যে গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটি অলিখিত কমিটমেন্ট আছে। সেটি হচ্ছে তারা একটি বাংলাদেশ নামক যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটিকে সংস্কার করবে, এই দেশের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে ফাংশন করবে, রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দেবে। এখন আপনার যদি বেসিক সংস্কারগুলো যদি আপনি না করেন নির্বাচনের আগে, তাহলে বাংলাদেশ আসলে রাষ্ট্র হিসেবে দাঁড়াবে না। যেমন হচ্ছে বিএনপি থেকে বলা হচ্ছে যে এই সরকার চাইলে এই সেপ্টেম্বরে নির্বাচন দিতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই সেপ্টেম্বরে যদি নির্বাচন দিতে চান, তাহলে বর্তমান যে পক্ষপাত দুষ্ট যে নির্বাচন কমিশনার তারা কি আসলেই পারবে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে? সেটি কিন্তু সম্ভব হবে না। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন আমাদের যে আহ, পুলিশ যে সংস্কার, সেখানে কোনো ধরনের সংস্কার আসে না। আপনি দেখেন যে এখন এই যে যারা চাঁদাবাজের দায়ে অভিযুক্ত কাউকে গ্রেফতার করা হলে দেখা যাচ্ছে তাকে পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এইরকম পুলিশ ব্যবস্থা রেখে আপনি যখন আপনারাও নির্বাচন যাচ্ছেন আবার দিবেন, তাদেরকে বের যখন করে আনতে? নির্বাচন দিবেন তখন দেখবেন যে আপনার ব্যালট বাক্সেও এইভাবে আসলে ছিনিয়ে নিয়ে যাবে। তারপর আপনি দেখেন প্রশাসনিক যে সংস্কার, এই সংস্কারটি হয়নি। গত তিনটা ইলেকশন যারা ভোট চুরি করতে যারা সহযোগিতা করেছে, সেই প্রশাসনের মধ্যেও কোনো সংস্কার আসেনি। তো এখন এই ধরনের সংস্কার ব্যতীত আপনি যদি নির্বাচনটি দেন, তাহলে আসলে এটি কোনো ফ্রুটফুল নির্বাচন হবে না। আমরা যেটি মনে করি যে আপনার পোস্ট ইলেকশন এবং প্রি ইলেকশন যে ভায়োলেন্স, বাংলাদেশে ইলেকশনের যে আপনি যদি একটু গবেষণা করে দেখেন, সেখানে আসলে এই ভায়োলেন্সটা আসলে ব্যাপক। তো যে কারণে আপনি যদি এই ভায়োলেন্সটা কমাতে চান, তাহলে আসলে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন করতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, পুলিশ এবং প্রশাসনের সংস্কার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি আমি নির্বাচন দেওয়ার জনাব পরে মিরাজ ভাই এই প্রশ্নটি আপনাকে করছিলাম যে এই যে 9 থেকে 10 মাস সময় হতে যাচ্ছে, কি সংস্কার হলো যে সংস্কারের জন্য এই সরকারের উপর আস্থা রাখা যাবে সামনে? আচ্ছা শারমিন, শারমিন, আমি মিরাজকে একটা প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। জনাব মিরাজ, আশা করি এটা জানেন যে প্রথম যে 6টা কমিশন হয়েছে সেগুলো নিয়ে ঐক্যমত্য কমিশন বসছে। এর মধ্যে 5টা কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে, পুলিশ কমিশন নিয়ে আলোচনাও হচ্ছে না। কারণ পুলিশ কমিশনের যতগুলো রিপোর্ট আছে প্রত্যেকটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করে ফেলার জন্য বলা হয়েছে। পুলিশ কমিশনের একটাও এখনো কেন কার্যকর করা হয়নি? তাহলে এই যে 3-4 মাস চলে গেল, আমি আবারও বলছি পুলিশ কমিশনের কোন রিপোর্ট নিয়ে ঐক্যমত্য কমিশন দলগুলোর সাথে আলোচনা করছে না। জি, এই ইস্যুটা আমি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা প্রেস বিজ্ঞপ্তিতে তারা ওখানে উল্লেখ করেছে যে পুলিশ সংস্কার কমিশন এটা এক্সিকিউটিভ অর্ডারই তারা করতে পারে। ওই জায়গা থেকে আমরা সরকারের সমালোচনা করছি, আমরা বলছি যে এই কাজগুলো দ্রুত করা উচিত। না তাহলে একটু খেয়াল করি মিরাজ, আমি একটু বলি, ডক্টর ইউনূস নিজে বলছেন যে নির্বাচনের যে নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা ঠিক নেই বলে উনি নির্বাচন খারাপ হতে পারে, এবং আপনি বলছেন ঠিক আছে যে এই নিরাপত্তা পরিস্থিতির মধ্যে হবে না। তো ওনাকে কে ঠেকিয়েছে পুলিশের সংস্কার করে সব ঠিকঠাক করতে? ওনাকে কে বাধা দিচ্ছে? এক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে আপনার আমি যেটি বলতে চাচ্ছি, তাদের সেই প্রেস বিজ্ঞপ্তিটি যেটি দিয়েছেন তার পদত্যাগের ইস্যুতে, সেখানে বলা হচ্ছে যে তাকে বিভিন্ন সংস্থা দ্বারা তাকে জিম্মি করা হয়েছে, রাজনৈতিক দলগুলোরও অসহযোগিতা আছে, এবং হচ্ছে বিদেশি রাষ্ট্রগুলোরও এখানে আসলে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এখন অনেকেই চায় না এখানে বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে দাঁড়ায়, কারণ আমরা এই নির্বাচনের পরে যেই সরকারই আসুক, আমরা চাই যে এই সরকার আসলে একটা ভালো একটা স্টেবল সরকার থাকে। কিন্তু হচ্ছে আপনি কেবল নির্বাচনের দাবিতে সকল সংস্কার আপনি জিয়ে রেখে সবগুলো সংস্কার নির্বাচিত সরকার হিসেবে করবে, এই ধরনের ধারণা, এই ধরনের ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে আসতে হবে। যেমন হচ্ছে, আপনি যদি নির্বাচনের জন্য যদি সব সংস্কার জিয়ে রাখেন, তাহলে যেই নির্বাচিত সরকার আসবে, এই নির্বাচিত সরকার এসে কিন্তু আমি যেটা প্রথমেই বলেছি, তারা কিন্তু আসলে পুলিশ সংস্কার ওইভাবে হাত দিতে পারবে না। সেখানে পুলিশদের সরাসরি বিরোধিতা তারা করবে। তারা আমলাতান্ত্রিক কাঠামোতে তারা খুব বেশি সংস্কার নিয়ে আসতে পারবে না, আমলাতান্ত্রিক তারা বিরোধিতা করবে। এবং নির্বাচন যেই, আপনি দেখেন আওয়ামী লীগ তিনটা ইলেকশনে তারা কিভাবে টিকে ছিল, তাদেরকে এখানে দিল্লি সরাসরি ব্যাকআপ দিয়েছে। কিন্তু নির্বাচনের পরে যেই সরকারটা আসবে তাকে কিন্তু কোনো বিদেশি শক্তি তাকে ব্যাকআপ দিবে না। এবং যেই সরকারের নির্বাচনের পরে আসবে তাকে কিন্তু গুড গভর্নেন্স দিয়ে টিকে থাকতে হবে, ভালো শাসন দিয়ে টিকে থাকতে হবে। যে কারণে আমরা বলছি এই সরকারের অধীনে আপনি এটাকে, যেহেতু আপনারাই অনির্বাচিত সরকার বারবার বলছেন কিংবা নন পলিটিক্যাল সরকার বলছেন, তাহলে এই সরকারের অধীনে আপনারা আমলাতান্ত্রিক সংস্কারটা করানোর জন্য সবাই জোর দেন। তো এই হচ্ছে সরকারের না কেন অধীনে আপনি মিরাজ মিয়া, বিচারের হচ্ছে না জন্য, কেন সেই সংস্কারটা? আমিও তো সেই এটা প্রশ্নটাই হচ্ছে না, করছি যে এটা 9 থেকে 10 রাজনৈতিক। মাস হয়ে যাচ্ছে, সংস্কারগুলো হচ্ছে না কেন? কোন সংস্কারটা হলো আসলে যে আরো একটু সময় দেব এই সরকারকে সামনের কাজগুলো করবার জন্য?
দেখেন, এই সংস্কারের জন্য কিন্তু আপনাকে নির্বাচনের ডেট আসলে পিছাতে হবে না। নির্বাচন যে ডিসেম্বর থেকে জুন, এই ডেটের মধ্যে আপনি নির্বাচন করবেন। যদি আসলে রাজনৈতিক দলগুলো এখানে প্রপারলি সহযোগিতা করে, তাহলে এই স্বল্প সময়ের মধ্যে আসলে অনেকগুলো সংস্কার কাজ বাস্তবায়ন সম্ভব। কিন্তু আমরা আসলে এই রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অসহযোগিতা দেখতে পাচ্ছি, এবং সংস্কারের বিরুদ্ধে আসলে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে দাঁড়িয়েছে। এই কারণে আমরা মনে করছি যে এই সরকার যারা আছে তাদের এখন রাজনৈতিক দলের পাশাপাশি হুম। জনগণ আসলে কি চায় সেটাকে গুরুত্ব দিতে হবে। যে মানুষটা আসলে নির্বাচন চায়, সেই মানুষটা কিন্তু আসলে এই সংস্কারের বিরোধিতা তারা করে না। তারা চায় একটা বেসিক জি, সংস্কার আমি হোক, আসলে তার প্রশ্নের একটু উত্তরটা আমাদের। পাচ্ছি না যে এই 10 মাসে কি সংস্কার, পুলিশ সংস্কার থেকে শুরু করে মানে 10 মাসে কোথায় সংস্কারটা হলো, সেই বিষয়গুলো আমি একটু বুঝতে চাচ্ছিলাম, যেহেতু আপনারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা করেন, সমর্থনও করেন এনসিপি, এই জন্য আপনার কাছ থেকে একটু বিশেষ করে বুঝতে চাচ্ছিলাম, আমি পারিনি। ডাক্তার জাহেদ, আপনার কাছ থেকে একটু এটা জানতে চাই যে কি সমস্যা যদি আসলে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এইটুকু সময় বাড়ানো হয়। বলছে তো সরকার যে জুনের 30 তারিখের বাইরে একদিনও যাবে না। তো এতদিন ধরে অপেক্ষা করা গেল, যে কাজই করতে চাক না কেন এই 6 মাস আরে বেশি অপেক্ষা করলে কি অসুবিধা? প্রথম কথা হচ্ছে একটা অস্পষ্টতা আছে। আমি দীর্ঘদিন থেকে একটা প্রশ্ন সরকারকে করছি, সরকার অবশ্য আমার জবাব দিতে হবে এমন কোনো কথা নেই, যদিও সরকারের কেউ কেউ আমার কথা শোনেন, কারণ আমাকে ব্যক্তিগতভাবে সেগুলো নিয়ে কখনো কখনো বলেছেন। আমি জানতে চেয়েছি কি কারণে সংস্কার বেশি হলে জুনে যাবে, আমি ব্যাখ্যাটা চাই। আমি যেহেতু নিজে একটা সংস্কার কমিশনে ছিলাম, আমি স্পষ্টভাবে দেখাতে পারি যতগুলো সংস্কার প্রপোজ করা হয়েছে শতভাগ যদি সব দল মেনে নেয়, তার মানে সব সংস্কার, বেশি সংস্কার মেনেও যদি নেয়, ডিসেম্বরের মধ্যে শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব। আর যদি না হয়, সরকার আমাদেরকে ব্যাখ্যা করুক কেন এটা সম্ভব না, কেন সমাজ বেশি লাগবে। এ ব্যাখ্যা লাগবে তো, এ ব্যাখ্যা দেয়া হচ্ছে না। আর ওই যে বললাম, সংস্কার জিনিসটা দেখানো হচ্ছে না। এই যে যারা বিরাজ বলছেন কোন দল বাধা দিচ্ছে, ধরুন 121টা ইমিডিয়েটলি দেয়া হয়েছে, এগুলো কোন, এটা কিন্তু সংস্কারের আলোচনার ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় নেই। এগুলো করা হয়নি কেন? বা পুলিশের তো একটাও না। যদি এমন হতো যে পুলিশের সংস্কার সরকার করতে গেছে এবং বিএনপি ওটায় বাধা দিয়েছে, তখন আমরা দেখতাম। উনি কি দেখাতে পারেন যে সরকার সংস্কার করতে গেছে কিন্তু বিএনপি বাধা দিয়ে বলেছে না, পুলিশের এই সংস্কার করা যাবে না? নো, সরকার কিছুই করেনি। তো যখন সরকার তার হাতে থাকা জিনিসগুলোও করছে না, আবার বিরাট সংস্কারের ম্যান্ডেটের কথা বলছে, তখন আসলে সন্দেহ আসে। এটা খুব স্বাভাবিক। এবং তাদের সাথে এনসিপি এবং সরকারের সাথে টু সাম এক্সটেন্ট অ্যালাইন লোকজন, বাইরের লোকজন, ইনফ্লুয়েন্সার্স, গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার্স, তারা সরকারকে 5 বছর এক্সটেন্ড করার কথা বলছে। ফলে কনফিউশন বাড়বে। আর আমি আরেকটা কথা জানাব কিন্তু বিরাজের, সরকার তো বলছে 30 তারিখ, জুনের 30 তারিখের বেশি না একদিনও থাকবে না। না, আমি এটা সরকারের কথাকে আবার একটু ভিন্নভাবে দেখতে চাই। আমি এভাবে যদি বলি, এটা আমি কথা বলেছি, ডক্টর ইউনূস কি কথা রাখতে পারবেন? ডক্টর ইউনূস 7-8 বার কথা দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আমি আওয়ামী লীগের প্রতি আমার কোনো এক্সট্রা প্রীতি নেই, কিন্তু আমি বলছি উনি রিপিটেডলি বলেছেন বিদেশি মিডিয়ার সাথে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার নাই। ইভেন আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা সেটা তার ইচ্ছা, এটা আপনি অনেকে সমালোচনা করেছেন, কিন্তু উনি ওই জায়গায় স্টিক করেছিলেন। কিন্তু ওই কথা কি রাখতে পারলেন? জনাব হাসনাত কিন্তু সেখান আব্দুল্লাহ থেকে তো গেলেন। তিনি কি সরলেন? কারণ তিনি তো আসলে আওয়ামী লীগ পরিকল্পনা অনুযায়ী নিষিদ্ধ করলেন না। না অন্ততপক্ষে যেটি দেখানো না, হলো বা দেখলাম আমরা, একটা এটা আন্দোলনের মুখে তিনি এটা নিষিদ্ধ করলেন। ফাইন। এই যে তাহলে আমি আপনাকে এই কথাটাই বলতে যাচ্ছি। এবার একটা সিনারিও ভাবেন তো, যে এপ্রিলে একটা ডেট দিল, তফসিল দিল সরকার, এরপর জনাব হাসনাত আব্দুল্লাহ আবার তার বা সাথে সার্জিস আলম বা আরো অনেকে মিলে সরকারের কাছে গেল। যমুনার দরজা তো তাদের জন্য প্রায় খোলা, তারা সর্বশেষ যে নিরাপত্তা বেষ্টনী সেটাও ভেঙে ফেলতে পারেন। গেলেন, তৈরি হলো, সমাবেশ তৈরি হলো, তারপর শাহবাগ আটকে ফেলে বললেন এই তফসিল পেছাতে হবে, এই তফসিল পেছাতে হবে, সংস্কার হয় নাই যথেষ্ট, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হওয়া যাবে না। বা সার্জিস আলম একবার বলেছিলেন শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে দেখা ছাড়া নির্বাচন হবে না। বা তারা অতটুকু না বলুন যে বিচার আরো লাগবে, এটা লাগবে, সেটা লাগবে বলে ওনারা তৈরি করলেন। ডক্টর ইউনূস তখন বলবেন আমি তো চেয়েছিলাম, কিন্তু এখন এই আন্দোলন যে হলো তাই আমি এটা পাল্টেছি। কারণ আমরা এই আওয়ামী লীগের ক্ষেত্রে উনি ওনার কথা রাখতে পারেননি, আমরা তো সেটা দেখলাম। তো আমাদের এই রিলাই করার ইয়েটা কম হবে। আমি যারা মিরাজের একটা কথা একটু জবাব দিতে চাই, সংস্কার বিএনপি চায় না, ওনারা চান, এ চায় সে চায়, মানে আমরা এমনি যদি বলি যে জনসমর্থনের প্রাথমিক বিবেচনায় যে বিএনপির অন্তত ভোটের এই যে সংখ্যা আছে, সেটা তো তাদের অনেক বেশি আছে, যে কারো চাইতে বেশি আছে। সুতরাং তারা যখন বলছে না, যতটুকু সংস্কার চাই না চাই, এবং আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আমি মিরাজকে বা আমি ইভেন সরকারের লোকজনকেও করতে চাই, বিএনপি যদি আজকে বলে যে আমি একটা সংস্কারও করবো না বা চাই না, নির্বাচন হবে কিনা? গণভোট দেওয়ার কথা বলছেন, গণভোট এনসিপির কথায় কেন দেয়া হবে? এনসিপি কি
বিএনপির চেয়ে বেশি সমর্থন রাখা দল যে তারা করবেন। একটা গণ অভ্যুত্থানে তাদের কিছু মানুষজন সামনে এসেছিলেন, আমি একটু খোলাখুলি বলে ফেলি। ওনারা রাস্তায় নেমেছিলেন আসলে বিসিএস চাকরির কোটার জন্য। এক মাসের মধ্যে অনেক ঘটনা, এই এক মাসও যায় নাই আসলে, মূল ঘটনা শুরু 16, 17, 18, 20 দিনের মধ্যে হয়েছে। তো নেমেছিলেন বিসিএস চাকরির কোটা। এবং আমি যদি এভাবে বলি আরো খোলাখুলি, বিসিএস এর হাইয়েস্ট বা টপ চয়েস হচ্ছে প্রশাসন এবং পুলিশ। তারা শেখ হাসিনার অধীনেই প্রশাসন এবং পুলিশে চাকরি করতেন, যারা শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতেন। সুতরাং এই যে সংস্কার বা এত আলাপ এত সিরিয়াসলি আসা হয়েছে, আমি এটাকে সরিয়ে দিতে চাই না, কিন্তু এই অতীতগুলো মনে রাখা দরকার আছে। তাই তারা বললেই গণভোট হবে, তারা বললেই সংস্কার করতে হবে, এটা কেন, এই প্রশ্ন আসলে আসা উচিত। এই জন্য আমি বলছি, খুব জোরাজুরি বা জেদাজেদির জায়গায় চলে যাচ্ছে সবকিছু। সবচেয়ে ভালো হয় এটা মেনে নেওয়া, আমরা পছন্দ করি বা না করি, বিএনপি করতে হবে না কাউকে। এটা একটা বিরাট রাজনৈতিক দল, শেখ হাসিনার বিরুদ্ধে তাদের দীর্ঘ লড়াই আছে। বিএনপির কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে তার যে মতামত, আমিও দ্বিমত করি। কিন্তু আমি বলছি আর্টিকেল 7 কি তারা যেভাবে চেঞ্জ করতে চায়, আপার হাউস তারা যেভাবে চায়, আমি নিজে দ্বিমত করি, আমি সেটা আলাদাভাবে কথা বলেছি। কিন্তু তার মানে এই না যে ওটা যদি না মানে ওকে এটা মানতেই হবে, নাহলে ইলেকশন ঠিকঠাক মতো হবে না। এগুলো গায়ের জোরের কথা। ফাইনালি যেটা বলে শেষ করি সেটা হচ্ছে, জোর করে করা বা চাপিয়ে দেওয়া কোনো কিছু আসলে সাস্টেইন করে না। 1/11 সময় 150টা অর্ডিন্যান্স জারি করেছিল 1/11 সরকার। শেখ হাসিনা এসে 1/3 এর মতো মাত্র আইন করেছেন, বাকি 100 বাদ দিয়ে দিয়েছেন। হুম। আর যেগুলো করেছেন তার মধ্যেও বহু কিছু তিনি পাল্টে ফেলেছেন। এটার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো আরপিওর অনেক কিছু বাদ দিয়েছেন, যার মধ্যে কিন্তু না ভোটও বাদ দিয়েছেন। না ভোটটাকে আমি একটা ভালো অপশন মনে করি, এবং যখন বাদ দিয়েছেন বিএনপিও সমর্থন করেছে। সেই জন্য বলছি, এখন চাপ দিলাম, ডক্টর ইউনূস আছে, ওই চাপ দিয়ে কিছু চাপিয়ে দিলাম, এগুলো ভালো কোনো চর্চা না। গণতান্ত্রিক ব্যবস্থা গ্রাজুয়ালি ধাপে ধাপে হয়, যেটাকে আমরা আইডিয়াল মনে করি সেই জায়গায়ও আমরা এখনই চলে যেতে পারবো, এতটুকু এক্সপেক্ট করার দরকার নেই। ডাক্তার সাহেব, ধন্যবাদ আপনাকে। আমি একটা বিষয় একটু আলোচনায় আনতে চাই এই প্রসঙ্গের বাইরেও, মেরাজ মিয়া। সেটি হচ্ছে যে সম্প্রতি আপনাদেরই সহযোদ্ধা নুরুল হক নূর, যিনি গণ অভ্যুত্থান 18তেও তিনি এই কোটা নিয়ে কথা বলেছেন, আন্দোলন করেছেন, তিনি একটা অনুষ্ঠানে বলছেন বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম ও রাখাইন নিয়ে খ্রিস্টান রাষ্ট্রের চক্রান্ত করছে সরকার। ঠিক একই রকম কথা আমরা শুনেছিলাম শেখ হাসিনার মুখেও। তিনিও বলতেন যে খ্রিস্টান রাষ্ট্র করার চক্রান্ত হচ্ছে, কোনো সাদা চামড়ায় তাকে প্রস্তাব করছেন, এখানে ঘাঁটি করার পরিকল্পনা হচ্ছে। যদি সেটি করা হয় তাহলে তার থাকতে কোনো সমস্যা হবে না, বা তার কাজে কোনো সমস্যা হবে না, পরবর্তীতে ক্ষমতায় আসতে কোনো সমস্যা হবে না। একই রকম কথা আমরা শুনতে পাচ্ছি এখনো। আপনার কাছ থেকে একটু এই বিষয়ে শুনতে চাই যে এই সরকার যেহেতু মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা না করে একটা সিদ্ধান্তের মতো জায়গায় গিয়েছিল, তারপরে নানান আসলে এখানে আপনার ঝাপসা হয়ে গেছে। করিডোর না চ্যানেল, চ্যানেল না প্যাসেজ, কথা হয়নি, আলোচনা কেউ বলছেন হয়নি, কেউ বলছেন হয়েছে, কেউ বলেছেন সিদ্ধান্তও হয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আহ, আসলে কি হচ্ছে, শেখ হাসিনার যাতে সমস্যা হচ্ছিল মানে এই করিডোর বা এই আলোচনার মধ্যে গেলে, এই কাজটা কি সরকার সমস্যা এড়ানোর জন্য এরকম কিছু যাচ্ছে, এই রকম একটা কনক্লুশন কেউ কেউ টানার চেষ্টা করছেন, সেটি প্রসঙ্গে আপনি কি বলবেন? বিশেষ করে সেই আমি প্রশ্ন বলবো আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগ তাদের অফিসিয়াল পেজে প্রচারণাও চালাচ্ছে এটি নিয়ে। জি, এটি হচ্ছে স্পষ্টতই যেটি আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমান যে জিওগ্রাফিক প্রেক্ষাপট আছে এবং দেশের যে জনতাত্ত্বিক যে প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশে মানে অন্য আরেকটা দেশ হিসেবে তাদের মিলিটারি ঘাঁটি করবে, আমাদের বিমানবন্দর, আমাদের সমুদ্র বন্দর নিয়ে যাবে, এই ধরনের কোনো বাস্তবতা এখানে নেই। এটি যদি কোনো দলও চায় বা কোনো সরকারও চায়, তারা আসলে কখনোই পারবে না, এটি জনসমর্থনের বিরুদ্ধে যাবে। যে কারণে এটি কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে এই ন্যারেটিভ কোথা থেকে আসলো। আপনি দেখবেন যে এই ন্যারেটিভ আসলে এটি দিল্লি থেকে প্রথমে এসেছে, এবং তাদের বিভিন্ন যে প্রোপাগান্ডা এবং আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা, যে হচ্ছে ডক্টর ইউনূস সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে, তারা করিডোর দিয়ে দিচ্ছে, এই প্রোপাগান্ডা আমরা দেখেছি যে এটা আসলে একটা ইন্ডিয়ান ন্যারেটিভ, একটা আওয়ামী ন্যারেটিভ। এবং এটি আসলে এই বাংলাদেশের সেন্ট এই মার্টিন দিয়ে প্রোপাগান্ডা বিশ্বাস করার তো কারণ দেয়া হচ্ছে না, কোনো আলোচনা ছাড়া দেওয়া। মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে। আহ, সেখানে আবার অস্পষ্টতা তৈরি হয়ে যাচ্ছে। মানে এই প্রোপাগান্ডা তো মানুষ বিশ্বাস করবে খুব সহজে, যদি এটা মিথ্যাও হয়ে থাকে। না, এটা আমি যেটা বলার চেষ্টা করছি যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে কোনো সরকারই এই ধরনের আসলে ষড়যন্ত্রমূলক কোনো কাজ করতে পারবে না। এখন আসলে মানবিক করিডোরের ব্যাপারটি যেটি আসছে, সেটি হচ্ছে আপনার রাখাইনে যেই আরো 6 লক্ষ রোহিঙ্গা আছে, সেখানে তাদের যে একটা মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে, এবং জাতিসংঘ রিপোর্টে এসেছে, ইউএনডিপি রিপোর্টে এসেছে, সেখানে ভয়াবহ রকমের একটা আপনার দুর্ভিক্ষ হতে পারে। যদি দুর্ভিক্ষ হয়, তাহলে সেই 6 লক্ষ রোহিঙ্গার পাশাপাশি ওখানে যারা রাখাইন যারা জনগোষ্ঠী আছে, তারা আবার বাংলাদেশের দিকে ইনফ্লাক্স হওয়ার সম্ভাবনা আছে। যাতে এই দুর্ভিক্ষটি না হয়, সেখানে যাতে খাদ্য সরবরাহ একটা চ্যানেল তৈরি করেছে, সেটির ব্যাপারে আসছে। এবং আমরা স্টিল আমরা একটা প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছি, এবং আমরা বিশ্বাস করি এই কাজটি সব দলের সাথে আলোচনা করে করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আসলে দেখেন, বাংলাদেশের বর্তমান যে
এর প্রেক্ষাপটে এই ধরনের যে ন্যারেটিভ, এটি দিল্লি থেকে দেওয়া হচ্ছে এবং এটি আওয়ামী লীগ থেকে দেওয়া হচ্ছে, এবং এটি বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা এবং বড় বড় রাজনৈতিক দল থেকেও তারা এটি আসলে বুঝে না বুঝে এটিকে আসলে সেই প্রপাগান্ডাকে তারা সাপোর্ট দিচ্ছে বলে আমি মনে করছি। জি, ডক্টর জাহিদ আপনার কাছে একটু শুনতে চাই, এটিকে দিল্লির ন্যারেটিভ মানে আপনি আসলে আপনার কাছ থেকে শুনি। মানে বাংলাদেশে এখন যেটা হলো, মানে আগে যেমন পাকিস্তান, এখন দিল্লি। যেমন ধরুন আপনি নির্বাচন চাইছেন, আপনি যদি মনে করেন নির্বাচনটা ফাস্টার হওয়া দরকার, আমি নিজে এটা ভুক্তভোগী তাই বলছি, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি দেখছি আর কি, যখনই আমি বলছি নির্বাচনটা এখন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হওয়া দরকার, আমিও দিল্লির দালাল, ভারতের দালাল হয়ে যাচ্ছি। কারণ হ্যাঁ, ভারতও মনে করছে একটা ইলেকশন হলেই বাংলাদেশের সাথে তার সম্পর্ক ভালো হবে। তো এই সিমিলারিটি গুলো দেখানোর চেষ্টা, এবং এটা করলে একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি যে কাউকে থামিয়ে দিতে পারেন, যে কাউকে থামিয়ে দিতে পারেন, তখন আর যে যুক্তির যে আলোচনা সেটা আসলে আর থাকে না। আমি যারা নূরের এই ব্যাপারটাকে ঠিক এই রকম এতটা অ্যাকিউট মনে করি না, তবে আপনি মিরাজকে যেটা বলছিলেন আমি এটা একেবারেই সমর্থন করি। যখন কোনো অস্পষ্টতা থাকে, যেমন করিডোর নিয়ে সরকারের দিক থেকে অত্যন্ত অত্যন্ত গায়ের জোরে এটা করে ফেলার চেষ্টা আছে, গায়ের জোরে করার চেষ্টা আছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একাধিকবার কথা বলেছেন এবং মিথ্যাচার করেছেন। উনি নানান শব্দের মারপ্যাচ করেছেন যে এখানে হিউম্যানিটেরিয়ান এইড যাবে, ওই দিক থেকে লোক আসবে না, তাই এটা করিডোর না। যে কেউ জাতিসংঘের সংজ্ঞা খুঁজে দেখলে দেখবেন যে পণ্য যাওয়াও করিডোর, আসাও, লোকজনকে ডিমিলিটারাইজড জোনে নিয়ে আসাও করিডোর। কিন্তু এগুলো করছেন না, এগুলো করছেন আসলে মূলত তারা মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলতে চান। কিন্তু যদি যাই যে নামেই ডাকেন না কেন, এটার মাধ্যমে তো আমাদের দেশকে একটা ঝুঁকিতে ফেলা হচ্ছে। কারণ মিয়ানমার জান্তা এই আরাকান আর্মিকে কোনোভাবে রেকগনাইজ করে না, বাংলাদেশকে অফিসিয়ালি তারা প্রটেস্ট করেছে বাংলাদেশ কেন আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে, এটা আমরা আমাদের নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে জানলাম। তো এই প্রেক্ষাপটে আপনি এগুলো করতে যাচ্ছেন, তখন মনে হতেই পারে যে সরকারের কোনো দুরভিসন্ধি আছে কিনা। নানান রকম অ্যানালিসিস আছে, যে কেউ একজন বলছে হয়তো আপনাকে, তুমি যদি এটা করো, যদি ঝুঁকি নাও, আমি তোমাকে ক্ষমতায় রাখার চেষ্টা করব। অথবা যদি এখানে একটা স্মলার স্কেল যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, ধরুন মিয়ানমার এসে, মিয়ানমারের তো রাখাইনে তাদের ল্যান্ড সোলজার নেই, কিন্তু ওদের তো এয়ারফোর্স ইন্ট্যাক্ট আছে, তারা মাঝে মাঝে এখনো রাখাইনে বম্বিং করে। তারা এসে যদি বাংলাদেশের ভেতরে বম্বিং করে, পরে বাংলাদেশ পড়বে, ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেল, তখন যুদ্ধ, নানান রকম, এগুলোকে যে কেউ ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারে। কিন্তু ঘুরে ফিরে একই, যখন ষড়যন্ত্র তৈরি হচ্ছে বা ঘোলাটে পরিস্থিতি আছে, তখন এই যে এনসিপি, ইভেন এনসিপির মতো দলও সবার সাথে আলোচনা করার কথা বলছে, এই ইস্যুতে কেউই এটা বলছে না যে আপনি করে ফেলুন আলোচনার কথা, কিন্তু করছে না, তারা তাদের মতো করে করে ফেলতে চাইছে। সেই জিনিসগুলো থেকে সন্দেহ আসতেই পারে যে কোনো না কোনো, মানে একেবারে খ্রিস্টান রাষ্ট্র তৈরি হয়ে যাবে সেটা বলছি না, যদিও আমাদের এক এই ধরনের একটা সন্দেহের জায়গায় আরেকটা প্রশ্ন একটু জুড়ে যেতে চাই, আর কত মানে প্রাসঙ্গিক করে কিভাবে আপনি উত্তর দেবেন বা বলবেন, আপনার প্রতিক্রিয়া জানাবেন, যে আমরা শেখ হাসিনার সময় বিশেষ করে 24-এর নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রকে খুব বলতে শুনতাম যে ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের জন্য, যেটি তারা এখন আর তাদের মুখ থেকে শোনা যাচ্ছে না। অন্যদিকে ভারতকে তো আমরা সেটা কখনোই বলতে শুনতাম না ইনক্লুসিভ নির্বাচনের কথা, এখন খুব বলছে ভারত ইনক্লুসিভ নির্বাচনের কথা। মানে যেন উল্টে গেল, আগে যুক্তরাষ্ট্র বারবার যেই আসতেন বা ওখানে যখনই বক্তৃতা দেওয়া হতো একটা প্রসঙ্গ থাকতো ইনক্লুসিভ নির্বাচন, এখন আর সেই প্রসঙ্গটা নাই। এরকমটা উল্টে গেল কেন? আমরা অ্যাপারেন্টলি এই সরকারকে, আমরা যখন এই সরকার আসলো তখন আমরা, জনাব বাইডেন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, আমরা দেখেছি ডক্টর ইউনূসকে তিনি প্রোটোকল ভেঙে অনার করেছিলেন ইউএনজিএ তে। উনি সাধারণত এসব ক্ষেত্রে কোনো সাইডলাইন মিটিং করেন না, তিনি শুধু মিটিং করেননি, তিনি তাকে হাত করেছেন কর্ডিয়ালি, বিশ্বের কাছে এই ধরনের বার্তা দিয়েছেন। আমরা এটুকু বলতে পারি যে এই সরকারকে ইউএসএ মানে সাপোর্ট করছিল, এবং তার জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, আমরা ইনফ্যাক্ট শেখ হাসিনার সময় এই আলাপটা করেছি। তখনও আমেরিকা যখন বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য, ডেমোক্রেসি রেস্টোরেশনের জন্য হেল্প করছিল নানাভাবে, তখনও আমি এটা বলেছি যে এটা কখনোই এই কারণে না যে সে চ্যারিটি করছে, তার এখানকার নিজস্ব ইন্টারেস্ট আছে। তো আমেরিকার ইন্টারেস্ট তখন ছিল যে তখন শেখ হাসিনা সরকার যা যা করছিল সেটা তার ইন্টারেস্টের বাইরে যাচ্ছিল। এই সরকারের সাথে তার কোনো ধরনের কোনো আলোচনা থেকে থাকতে পারে, যেমন ধরেন করিডোর নিয়ে এই আলাপটা আছে, যেটা জাতিসংঘকে সামনে রাখা হলেও রাদার এটা ইউএস এরই একটা পরিকল্পনা, এই ধরনের আলাপ তো আছে। সুতরাং সেই কারণেই তাদের এই ধরনের অ্যাটিটিউড হতে পারে। আর ভারত, পৃথিবীটা এরকমই, এটার মধ্যে দোষ খুঁজে লাভ নাই, যে তারা আগে মনে করেছে আওয়ামী লীগ সরকার আছে সুতরাং একটা স্টেবিলিটি দরকার, বা তারা বারবার স্থিতিশীল বাংলাদেশ হুম। বলতেন। এখন তারা মনে করছেন এই সরকারের সাথে তাদের সম্পর্ক অনেক খারাপ, একটা নির্বাচিত সরকার হলে অ্যাটলিস্ট তারা আগের মতো হয়ে যাবে তা না, তারা অ্যাটলিস্ট নতুন করে ট্রাই করতে পারবে। তো প্রত্যেকে তার তার ইন্টারেস্ট মতো কাজ করছে। জি, ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। আমি শেষ করে ফেলবো, যদি মেরাজ ভাই কোনো ছোট্ট এক এক লাইনের কোনো কমেন্ট অ্যাড করতে চান।
এক লাইনের কমেন্ট যেটি বলে গত 15 বছর ধরে ভারত বলেছে বাংলাদেশের নির্বাচন একটা অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এখন তারা বলছে যে আমাদের নির্বাচনের সাথে তারা আসলে দেখা যাচ্ছে ইন্টারফেয়ার করছে। এটি কারণ হচ্ছে আপনি যদি বাংলাদেশে খুব দ্রুত নির্বাচনটি দিয়ে দেন, তাহলে যেটি হচ্ছে বাংলাদেশে আসলে যে ফ্রি ফেয়ার যে ইলেকশনের কথা সেটি আর হচ্ছে না। আর একটা রাষ্ট্র হিসেবে পরিণত হওয়ার একটা মানে রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য আপনার ফ্রি ফেয়ার ইলেকশন হচ্ছে আপনার প্রথম কাজ। সেটি হচ্ছে হুম, না, দ্বিতীয়ত হচ্ছে আপনার এই দ্রুত নির্বাচন হলে আপনার যে সংস্কারগুলো সেগুলো বাধাগ্রস্ত হবে, আপনার রাষ্ট্র জি। হিসেবে দাঁড়াবেন একটি ভঙ্গুর রাষ্ট্র হিসেবে থাকবে। যে কারণে আমরা বলছি যে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করার আগে অবশ্যই যে বেসিক গুলো আছে সেগুলো এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না পৌঁছায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আসলে এই সরকারকে কাজটি করে যেতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিরাজ মিয়া, অনেক ধন্যবাদ। মানে ফ্রি ফেয়ার ইলেকশন দ্রুত করলে হবে না, দেরিতে করলে হবে কিভাবে, সেই উত্তরটা আমি আবার পাই না। ধন্যবাদ। নিশ্চয়ই সামনে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে থাকবোই আমরা। মিরাজ মিয়া ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান।